শীতের সকালে কনকনি ঠান্ডার মধ্যে বেড়ানো হয়েছে, কি মজা। আমি ঘুমকাতুরে মানুষ, তাই আমার কাছে শীতের সকালে বেড়ানোর থেকে লেপের তলায় শুয়ে থাকা আরো মজার মহারাজ। তুমি বাবু বড্ড কুঁড়ে। মহারাজ। বাহ বাহ বাহ, তোরা তো বেশ সহজ জানিস দেখছি। কার নাতি নাতনি দেখতে হবে তো। তাই সকালে কোথায় যাচ্ছিস? পাঠশালায় মহারাজ। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। রোজ সকালে উঠে পাঠশালায় যাবি আর মন দিয়ে পড়াশোনা করবি, এই তো মা সরস্বতী তোদের উপর সন্তুষ্ট হবেন। সেই সাথে ভালো করে মা সরস্বতীর পুজো তো করতে হবে মহারাজ। একেবারে ঠিক কথা। পড়াশোনার সাথে সাথে খুব নিষ্ঠা ভরে মা সরস্বতীর পুজো করা চাই। আচ্ছা গোপাল, কদিন বাদেই তো সরস্বতী পুজো। হ্যাঁ মহারাজ, এখন চলছে পৌষ মাস, মাঘ মাসের মাঝামাঝি সরস্বতী পুজো। এই তাহলে তো আর বেশি দিন বাকি নেই, এখন থেকেই তো আয়োজন শুরু করে দিতে হয়। অন্যান্য বাড়ির মতো এবারেও রাজবাড়িতে খুব জাঁকজমক করে সরস্বতী পুজো হবে তো মহারাজ? হবে রে হবে, গতবারের থেকেও জাঁকজমক করে পুজো হবে। আর সেই সাথে খিচুড়ি ভোগ। গতবার খিচুড়ি আর বাঁধাকপির তরকারিটা যা হয়েছিল না, এখনো যেন মুখে লেগে আছে। তাই নাকি? তা এবারে পুজোর প্রসাদে আর কি খেতে চাস? হয়তো খিচুড়ি আর বাঁধাকপি, আর সেই সাথে কুলের চাটনি, পায়েস, রসগোল্লা আর পান্তুয়া। গোপাল, তোমার নাতিও দেখছি তোমার মতোই বেশ খাদ্য রসিক। হবে না? ওই যে কথায় আছে না, নরানাং মাতুলোক ক্রম। আরে সে তো মামার মতন। আর আমি তো মামার বাবা, মানে নরানাং দাদু ক্রম। যা যা যা, তোরা এবার পাঠশালায় যা দেখি, যা যা খেতে চাইলি সব হবে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। বুঝলে গোপাল, ছোটবেলাটাই ভালো ছিল। সরস্বতী পুজোর দিন কাক ভরে ঘুম থেকে ওঠা, তারপর ওই ঠান্ডা কনকনে জলে স্নান করে ঠক 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 করে কাঁপতে কাঁপতে পুষ্পাঞ্জলি দিতে যাওয়া। ও মন দিয়ে পুষ্পাঞ্জলি। কিন্তু আমি কিন্তু মন দিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারতাম না মহারাজ। সে কি কথা? তাহলে পুজোর সময় তোমার মনটা কোথায় থাকতো? আমার মন পড়ে থাকতো ঠাকুরের নৈবেদ্যের দিকে, বিশেষ করে কুল আর কদমা। তুমি তো দেখছি ছোটবেলা থেকেই পেটুক। হ্যাঁ মহারাজ, ওইটুকুই তো সম্বল, শুধু খাওয়া আর খাওয়ার কথা ভাবা। রাজবাড়ি এসে গেল। গোপাল, আজ কিন্তু সময় মতো রাজবাড়ি চলে এসো। সরস্বতী পুজো নিয়ে সকলের সাথে একটা আলোচনা করা দরকার। গিন্নি, আজ তাড়াতাড়ি ভাত দেবে কিন্তু, আজ আর রাজসভায় দেরি করে গেলে চলবে না। কথা ছিড়ি দেখো, বলি কবে আর আমার ভাতের জন্য তোমার রাজসভায় যেতে দেরি হলো? দেরি তো হয় তোমার এই গোদাই লস্করি চালের জন্য। যাকে যাক, কথায় কথা বাড়ে। আজ কি রান্না করেছে শুনি? ও বড় বড় পাকা কই। যাও যাও যাও, ঘট করে চান করে এসো, আমি তোমার ভাত বেড়ে ফেলছি। এই যে রাজপণ্ডিত, পাঁজি দেখে বলো তো, এবার সরস্বতী পুজোটা কবে পড়েছে? পাঁজি লাগবে না মহারাজ, আমার মনে আছে। তাহলে বলো। সরস্বতীর পুজো পড়েছে আগামী 14ই মাঘ। ও, এই তাহলে তো হাতে আর বেশি সময় নেই। তো পুজোর ফর্দ কি করে ফেলেছো? হ্যাঁ মহারাজ, পুজোর ফর্দ আর মূর্তি করার বায়না দুটোই আমি সেরে ফেলেছি। বাবা বাবা বাবা, কাজ তো অনেকটা এগিয়ে গেছে দেখছি। শোনো শোনো, এবারে সরস্বতী পুজো গতবারের থেকেও জাঁকজমক করে করতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়া। কিন্তু এত সব হবে কোথা থেকে মহারাজ? হ্যাঁ, কোথা থেকে হবে মানে যেখান থেকে প্রতিবার হয় সেখান থেকে। কিন্তু রাজকোষ যে শূন্য মহারাজ। কেন কেন কেন? রাজকোষ শূন্য হয়ে যাবে কেন? এবার তো খাজনাপত্র বেশ ভালোই আদায় হয়েছে। কিন্তু খরচ খরচাও যে দ্বিগুণ বেড়েছে মহারাজ। যতই বাড়ুক তাদের রাজকোষ শূন্য হতে পারে না। তুমি ভুল বলছো মন্ত্রী। বোঝো, এই জন্যই বলে যত দোষ নন্দ ঘোষ। আপনি যখন তখন দু হাতে খরচ করে যাবেন, আর রাজকোষে ঘাটতি দেখা দিলেই সেটা আমার দোষ হয়ে যাবে। দেখো, দোষ বা গুণের কথা হচ্ছে না, পুজোটা কিভাবে
ভালো করে করা যায় সেটা অন্তত ভেবে দেখো। বাবা আমার হয়ে গেছে মহারাজ। এই মুহূর্তে প্রজাদের কাছ থেকে দ্বিগুণ খাজনা আদায় করতে না পারলে শুধু সরস্বতী পুজো কেন, আগামী মাসে আমাদের মাইনে পুজো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কি সর্বনাশ! রাজকোষের অবস্থা যে এত খারাপ এটা তো আগে আমায় বলনি। বললে কি আপনি শুনতেন? আপনি তো শুধু গোপালের পরামর্শ মতোই চলেন। গোপালের পরামর্শ মতো চলেন বলেই এখন ওই রাজ্যপাট চালু আছে। আপনার পরামর্শ মতো চললে কবেই লালবাতি জ্বলে যেত। মুখ সামলে কথা বলবে গোপাল। আপনিও যখন তখন খোঁচা দিয়ে কথা বলাটা বন্ধ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই বিপদের দিনে নিজেদের মধ্যে ঝগড়া করাটা বন্ধ করো। কিন্তু এক লাফে খাজনা দ্বিগুণ করাটা কি মানে প্রজারা ভালোভাবে মেনে নেবে? দেখুন মহারাজ, আমাদের রাজ্যের খাজনা এমনিতেই বেশ কম, তাই ভালো মনে মেনে না নিলে জোর করে মানাতে হবে। মহারাজ, ওটা আমার ওপর ছেড়ে দিন। কি করে খাজনা আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। শোনো শোনো শোনো, মহারাজের আদেশ অনুসারে সকল প্রজার খাজনা দ্বিগুণ করে দেওয়া হলো। আর এই বাড়তি খাজনা মিটিয়ে দিতে হবে মাঘ মাসের শুরুতে। শোনো শোনো শোনো, আজ থেকে সব প্রজাকে দ্বিগুণ খাজনা দিতে হবে। এ আবার কি রকম কথা? এক লাফে খাজনা একেবারে দ্বিগুণ হয়ে গেল। আমরা খাবই বাকি আর খাজনা দেবই বাকি করে। আমাদের মহারাজ তো এতটা অবিবেচক নন। আমার মনে হচ্ছে এ সমস্তই হয়েছে ওই কুচক্রী মন্ত্রী মশাইয়ের পরামর্শে। না না, এটা একেবারে মেনে নেওয়া যায় না। কেমন হলে আমরা সবাই মিলে মহারাজের কাছে যাব। চুপ চুপ চুপ, দাঁড়া, চুপ কর চুপ কর চুপ কর, মন্ত্রী মশাই আসছে। কিরে, সকলে মিলে গুজগুজ করে কি বলছি? দল পাকাচ্ছি, তাই না? শোন, দল পাকিয়ে মহারাজের কাছে গিয়েও কোনো লাভ হবে না। একবার যা আদেশ হয়েছে সেই আদেশই বলবৎ থাকবে। তাই দল না পাকিয়ে কিভাবে খাজনা দিবি সেই ব্যবস্থা করে ফেল। শোন, কদিন পর থেকেই রাজ্যে বাড়তি খাজনা আদায় শুরু হবে। তা আমাদের কি করতে হবে? যা শস্য আদায় হবে তার থেকে অর্ধেক শস্য রাজবাড়িতে পাঠাবি। আর বুঝতে পেরেছি, বাকিটা আর বলতে হবে না। বুঝতে পেরেছিস মানে? সাপের হাঁচি যেমন বেদে বুঝতে পারে, তেমনি পুরোটা না বললেও আপনার কথা আমরা ঠিক বুঝতে পারি মন্ত্রী মশাই। তাহলে বল, কি বুঝতে পেরেছিস? ওই তো, অর্ধেক শস্য রাজবাড়িতে চলে যাবে আর বাকি শস্য ঢুকে যাবে আপনার গোলায়। কি মন্ত্রী মশাই, ঠিক বললাম তো? ঠিক, একেবারে ঠিক। তা তুই তো দেখছি বেশ শিয়ানা হয়ে উঠেছিস। শিয়ানা আমি বরাবরই, কিন্তু আপনার মতো হায়নার কাছে আমার সব শিয়ানাগিরি যে তুচ্ছ মন্ত্রী মশাই। কি এত বড় সাহস তোর? তুই আমাকে হয় না বললি? আহা, রাগ করেন কেন? এটা একটা কথার কথা। কিন্তু আমার একটা কথা আছে। বল। আচ্ছা, আপনার গোলায় শস্য ঢোকাতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে তো ওই বিচ্ছিরি রকমের কেলেঙ্কারি হবে। কিচ্ছু হবে না। কেন? বাড়তি খাজনা আদায় শুরু হলেই রাজ্য জুড়ে একটা অরাজক অবস্থার সৃষ্টি হবে। তখন কোন শস্য কার গোলায় ঢুকছে তার হিসেব আর কেউ রাখবে না। এসব ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে যেরকম বললাম সেই রকম করবি। দেখো গোপাল দাদা, মহারাজ যে এইভাবে এক লাফে আমাদের খাজনা দ্বিগুণ করে দিলেন, আচ্ছা এটা কি খুব একটা ভালো করলেন? আমরা বরাবরই আমাদের শস্যের অর্ধেক মহারাজকে খাজনা হিসেবে দিই, বাকি অর্ধেক থাকে আমাদের সারা বছরের খাবার জন্যে। দ্বিগুণ খাজনা দেওয়া মানে তো পুরোটাই দিয়ে দিতে হবে। আচ্ছা, পুরোটাই যদি খাজনা হিসাবে চলে যায় তাহলে তাহলে আমরা খাবো কি? আমাদের সংসার চলবে কি করে? তোমরা কি বলবে সবটাই আমি বুঝতে পেরেছি। বুঝতেই যখন পেরেছো তখন কিছু একটা করো গোপাল দাদা। যে করেই হোক মহারাজকে বোঝাও, না হলে আমরা যে ছেলে বউ দিয়ে মারা পড়বো। ঠিক আছে, আজ মহারাজের সঙ্গে কথা বলে দেখছি। হ্যাঁ গোপাল দাদা, তাই দেখো। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়। আজ তাহলে সকলে এসো তোমরা। ইনি ইনি শোনো,
আমি একটু মহারাজের কাছ থেকে ঘুরে আসছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তাই এসো। দেখো যদি মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়তি খাজনা নেওয়া থেকে বিরত করতে পারো। ভেতরে আসতে পারি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। এই দেখো না, রাজপণ্ডিত সরস্বতী পুজোর ফর্দটা দিয়ে গেল। ওই সেটাতেই একটু চোখ বুলিয়ে দেখে নিচ্ছিলাম আর কি। মহারাজ, আপনি এদিকে সরস্বতী পুজোর ফর্দতে চোখ বুলোচ্ছেন, ওদিকে তো প্রজাদের চোখ দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছে মহারাজ। কেন 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 জল পড়তে শুরু করে দিয়েছে কেন? আপনার বাড়তি খাজনার চাপে মহারাজ। দেখো গোপাল, বাড়তি খাজনা নিয়ে প্রজাদের হয়ে কিন্তু কোনো ওকালতি করবে না তুমি। কিন্তু মহারাজ, খাজনা যদি এক লাফে দ্বিগুণ হয়ে যায় তাহলে বেচারারা দেবেই বা কি আর খাবেই বা কি? খাজনা দেবার ধাক্কায় সকলে যে অনাহারে মরবে। আর দ্বিগুণ খাজনা আদায় না করতে পারলে আমার রাজ্যপাট যে লাটে উঠবে। মহারাজ, হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তবু না বলে পারছি না। যুগ যুগ ধরে সব রাজ্যেরই রাজ্যপাট দাঁড়িয়ে থাকে প্রজামঙ্গলের ওপর। তাদের মুখের হাসি আর মনের আশীর্বাদই একটা রাজ্যের ভিত শক্ত করে মহারাজ। আহ, তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো? হ্যাঁ, বালাই ষাট, আপনাকে জ্ঞান দেওয়ার সাধ্য কি আমার? তবুও আমি আপনার বিদূষক। বিদূষকের কাজই হলো সময়ে অসময়ে তার রাজাকে সৎ পরামর্শ দেওয়া। এটা সৎ পরামর্শ। রাজকোষের টাকা নেই, আজ বাদে কাল কি করে সরস্বতী পুজো হবে সেটা জানি না, আর তুমি এসেছো বাড়তি খাজনা না দেওয়ার জন্য পরামর্শ দিতে। এই তুমি কি না আমার বিদূষক? হ্যাঁ, এই তুমি আমার ভালো চাও। শোনো গোপাল, তুমি যদি এই ব্যাপারে আর একটাও কথা বলো না, তাহলে তাহলে আমি কিন্তু তোমাকে বরখাস্ত করতে বাধ্য হব। আপনাকে আর বরখাস্ত করতে হবে না মহারাজ। কাল থেকে আমি আর রাজসভায় আসবো না। তবে সময় এলে বুঝতে পারবেন হুট করে প্রজাদের খাজনা দ্বিগুণ করে দিলে তাদের মনের অবস্থা কি হয়। কি গো, বলি কথা হলো? কথা হলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। উল্টে আমায় বরখাস্ত করার হুমকি দিলেন। সে কি কথা গো? বরখাস্ত মানে তো চাকরি চলে যাওয়া। মহারাজ এটা কি করে করতে পারলেন না? আরে মহারাজ আর কি করবেন? আমি মহারাজকে বলে দিয়ে এলাম যে কাল থেকে আমি আর রাজসভায় যাব না। কিন্তু রাগের মাথায় চাকরি ছেড়ে দিয়ে সংসারটা চলবে কি করে? তার জন্য ভেবো না গিন্নি, আমার কি চাকরির অভাব? ওই তো বর্ধমানের মহারাজা কতবার আমায় ডেকেছেন। তেমন হলে পুটলি পোটলা নিয়ে দুজনে মিলে বর্ধমানেই চলে যাব। আমরা না হয় চলে যাব, কিন্তু যে মানুষগুলো এত আশা নিয়ে তোমার কাছে এসেছিল তাদের কি হবে? তাদের একটা ব্যবস্থা আমি করবই গিন্নি। যাবার আগে মহারাজ আর ওই কুচক্রী মন্ত্রীকে এমন শিক্ষা দিয়ে যাব না। বাড়ি আছিস নাকি রে পুটির বাবা? বলুন। শুনলাম তোরা নাকি দল বেঁধে গোপালের বাড়ি গিয়েছিলিস। না গিয়ে আর উপায় কি বলুন? বিপদে আপদে সেই তো আমাদের রক্ষাকর্তা। রক্ষাকর্তা? কিন্তু তোদের সেই রক্ষাকর্তাই তো মহারাজের কাছে তোদের কথা বলতে গিয়ে আচ্ছা করে ধাতানি খেয়ে এসেছে। তার চাকরিটা না চলে যায়। হ্যাঁ, সে কি? তাহলে কি হবে? কি আবার হবে? ওই দল টল না পাকিয়ে ভালো ছেলের মতো সুর করে বাড়তি খাজনা দিবি। যে খাজনার অর্ধেক যাবে রাজভাণ্ডারে আর অর্ধেক ঢুকে যাবে আমার গোলায়। শোন, কদিন পর থেকেই খাজনা আদায় শুরু হবে, তার জন্য তৈরি থাকিস। হায় অদৃষ্ট! শুনলাম আপনি নাকি গোপালকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। দিন দিন সব ব্যাপারে গোপাল যেরকম মাতব্বরি করা শুরু করে দিয়েছিল, তাতে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু ভুলে যাচ্ছেন কেন? গোপালের এই মাতব্বরিটাই সবসময় আপনার মঙ্গলের কারণ হয়। মঙ্গল না ছাই, আমার মঙ্গলের কথা ভাবলে বাড়তি খাজনা নিতে বারণ করতো না। বাড়তি খাজনা নিতে বারণ করে গোপাল তো কিছু ভুল করেনি মহারাজ। এই দেখো রানী, তুমি আমার স্ত্রী,
তাই সংসার নিয়ে যেমন আছো তেমনই থাকো। রাজ্য পরিচালনার ব্যাপারে বেশি মাথা ঘামিও না। ভুলে যাবেন না মহারাজ, আপনার স্ত্রী হওয়ার সুবাদে আমি এই রাজ্যের মহারানী, তার উপর আমিও এক রাজার মেয়ে, তাই রাজ্যের ভালো মন্দ আমিও বুঝি। ও তাই নাকি? তা এতই যখন বোঝো তাহলে আর রাজবাড়ির অন্দরে না থেকে কাল থেকে এই ধরাচুড়ো পড়ে সিংহাসনে গিয়ে বসো। তেমন দিন আসলে বসতে হবে বই কি। আর আমি যদি কোনোদিন সিংহাসনে বসি তাহলে সব থেকে আগে কি করব জানেন? কি করবে? কি করবে? গোপালকে করব আমার মন্ত্রী। গোপাল গোপাল আর গোপাল, সরস্বতী পুজো কি করে হবে সেই চিন্তা ছেড়ে গোপাল নিয়ে পড়েছে। আজ রাগ দেখিয়ে চলে যাচ্ছেন যান মহারাজ, তবে একদিন আসবে যেদিন ঠিক বুঝতে পারবেন গোপালই আপনার প্রকৃত সুহৃদ। এই যে মন্ত্রী, তা কবে থেকে খাজনা আদায় শুরু হবে? এই তো মহারাজ, কাল থেকেই শুরু করে দেব ভাবছি। হ্যাঁ, শুরু করে দাও, শুরু করে দাও। কদিন বাদেই তো সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় গোপাল থাকবে না? না, থাকবে না। তোমরা তো সকলেই জানো মহারাজ তাকে রাজসভা থেকে বরখাস্ত করেছেন, তবুও তার প্রসঙ্গ বারবার টেনে আনো কেন বলো তো? না মানে গোপাল না থাকলে পুজোর মজাটা কি সেরকম জমবে? ঠিক জমবে। গোপালের চিন্তা তোমরা সব মাথা থেকে একেবারে নামিয়ে দাও। কেন মহারাজ এই কথা বলছেন কেন? কেন শুনলাম সে নাকি বর্ধমান রাজার কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, আমিও দেখব বর্ধমানের রাজা তাকে কি করে মাথায় তুলে নাচে। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের এক দূত আপনার সঙ্গে দেখা করতে এসেছে। নবাবের দূত আবার এই সময় কেন? ঠিক আছে, নিয়ে এসো। বন্দেগি মহারাজ। তোমায় তো আগে কখনো দেখিনি। আমি নতুন নিযুক্ত হয়েছি। মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুর এক ফরমান জারি করেছেন, যে ফরমানের জোরে তিনি আজ থেকে আপনার রাজ্যের খাজনা দ্বিগুণ করে দিলেন। সে কি এক লাফে একেবারে দ্বিগুণ? হ্যাঁ মহারাজ, একেবারে দ্বিগুণ। আর ফরমানে তিনি একথাও ঘোষণা করেছেন যে এই নিয়ে তার সঙ্গে কোনো আলাপ আলোচনা করা যাবে না। কিন্তু এ তো অন্যায়। অন্যায় বলে অন্যায়, এ একেবারে ঘোর অন্যায়। এভাবে তো খাজনা বাড়ানো যায় না। আরে খাজনা বাড়াবার তো একটা নিয়ম নীতি আছে। 10% কিংবা বড় জোর 20% বাড়াতে পারতো, কিন্তু এক লাফে দ্বিগুণ। এখন রাজ্য চালাবো কি করে? আর খাজনাই বা মেটাবো কি করে? আচ্ছা, কার পরামর্শে নবাব বাহাদুর এমন একটা সিদ্ধান্ত নিলেন? মনে হয় উজির সাহেবের। বুঝতে পেরেছি, ওই বদমাই সুজিতটাই পদ পরামর্শ দিয়ে নবাবকে ডোবাবে, আর সেই সাথে আমাদেরও। ঠিক যেভাবে বদ পরামর্শ দিয়ে আপনার এই মহামান্য মন্ত্রী আপনাকে আর প্রজাদের ডোবাচ্ছে। মানে বাংলায় একটা কথা আছে মহারাজ, নিজের বেলায় আঁটিসুটি আর পরের বেলায় দাঁত কপাটি। আজ দ্বিগুণ খাজনার কথা শুনে আপনি হাঁপিয়ে মরছেন, কিন্তু আপনার প্রজাদের দ্বিগুণ খাজনার কথা ঘোষণা করার আগে একবারও কি ভেবে দেখেছিলেন যে এই বেআইনি খাজনা দিতে তাদের কি অবস্থা হবে? তুমি কে আসলে বলো তো? এখনো চিনতে পারলেন না? কি মহারাজ, এবার কি চেনা যায়? গোপাল তুমি? হ্যাঁ মহারাজ, আমি। বর্ধমান চলে যাবার আগে আপনার প্রাক্তন বিদূষক হিসেবে আপনার চোখের ঠুলি খুলে দেবার এই কাজটা যে আমার কর্তব্যের মধ্যে ছিল মহারাজ। গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো গোপাল। সত্যি মন্ত্রীর কথায় নিচে প্রজাদের উপর যে কত বড় একটা অন্যায় করতে যাচ্ছিলাম আমি। কিন্তু একটা কথা গোপাল, মানে রাজকোষের যে অবস্থা, আসলে খরচ যেভাবে বেড়ে যাচ্ছে। তার জন্য চিন্তা করছেন কেন? প্রজাদের সঙ্গে আলোচনা করে সামনের বছর 5% খাজনা বাড়ান। আর সব থেকে বড় কথা, এবার থেকে রাজ্যের খরচ খরচার হিসেব মন্ত্রীমশাইয়ের উপর ছেড়ে না দিয়ে নিজে দেখুন, তাতে আপনার চোখ আরো খুলে যাবে। কি মন্ত্রীমশাই, ঠিক বললাম তো? ভাড়াটা একেবারে হাতে ভাতে মেরে দিল। মহারাজি যদি সব দেখেন তাহলে আমার বাড়তি রোজগার হবে কি করে? ঠিক আছে গোপাল, ঠিক আছে, তুমি যা বললে তাই হবে। তাহলে আমাকে ছুটি দিন মহারাজ। ছুটি দেবো মানে? কোথায় যাবে তুমি? বর্ধমানে। না 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 না, কোনোখানে তোমার যাওয়া হবে না। তুমি যেমন ছিলে ঠিক তেমনই থাকবে। আর এরপরও যদি চলে যেতে চাও তাহলে না পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখবো।
দেখি দেখি কি করে যাও তুমি। একেবারে ঠিক কথা। সামনে সরস্বতী পুজো, গোপাল ছাড়া কি আর সরস্বতী পুজো জমে? ঠিক ঠিক। শুনলাম সরস্বতী পুজো করার মতো নাকি টাকা নেই রাজকোষে। তবে তার জন্য কাউকে চিন্তা করতে হবে না, আমার কিছু সঞ্চিত অর্থ আছে। আশা করি তাই দিয়েই ধুমধাম করে সরস্বতী পুজো হয়ে যাবে। আহা, এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে? মায়ের টাকায় মাতৃ পুজো, আর সেই সাথে সন্তানদের পেট পুজো। বুঝলি বুঝলি গুলটে, যা যা খেতে চেয়েছিলি সব হয়েছে। খিচুড়ি, বাঁধাকপি, কুলের চাটনি, পায়েস, রসগোল্লা, আবার পান্তুয়া। সকলে কিন্তু পেট ভরে খাবি, কোন রকম লজ্জা করবি না কিন্তু। আমি না ঠিক গোপাল দাদুর মতো খাওয়াতে আমার কোনো লজ্জা নেই। শোনো শোনো গোপাল, তোমার নাতি কি বলছে? গোপাল, তোমায় আর একটু খিচুড়ি দিই? হ্যাঁ হ্যাঁ দিন। মণ্ডপের মৃন্ময়ী মা দেন বিদ্যা, আর আমার এই চিন্ময়ী মা দেন প্রসাদ। আহা, মায়ের হাতের প্রসাদ, ওটা পাবার জন্যই তো আশা। আমার পেটে লাথি মেরে খুব খিচুড়ি সাঁটাচ্ছে গোপাল, এই জন্যই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। প্রাতঃ প্রমাণ মহারাজ। কিছু বলবে? আগে আজ যে আপনি রাজবাড়ি লাগোয়া ওই পুকুরে চান করতে যাবেন বলেছিলেন। হ্যাঁ যাবো তো বটেই, তবে তার আগে গোপালকে আসতে দাও। এসে গেছি মহারাজ, চকচকে টাকে তেল ঘষে কাঁধে গামছা নিয়ে ঠিক সময় মতো হাজির হয়ে গেছি। তাহলে চলো। তা গোপাল, এখনো সাঁতার টাতার কাটতে পারো তো, নাকি ভুঁড়ি বেড়ে যাবার সাথে সাথে সেটাও গোল্লায় চলে গেছে? কি যে বলেন! একটা কথা মনে রাখবেন, ভুঁড়ি যত বাড়ে সাঁতার তত ভালো হয়। ভুঁড়ির সঙ্গে সাঁতারের কি সম্পর্ক? বাবা, এটাও জানেন না? ভুঁড়ি মানেই তো হাওয়া ভর্তি বেলুন। তা আমার এই মধ্যপ্রদেশে যদি এত বড় একটা হাওয়া ভর্তি বেলুন থাকে, তাহলে আমায় ডোবায় কার সাথ দিয়ে? শুধু ভুঁড়ির ওপর ভরসা করে জলে ভেসে থাকো, আর মাঝে মধ্যে হাত পা ছোড়ো। সত্যি গোপাল, তোমায় কথায় হারানো আমার কর্ম নয়। তাহলে কথা ছেড়ে স্নানে চলুন। নাও গোপাল, আগে তুমি নামো। ঠিক আছে। বাপরে বাপ, কি হলো গোপাল? জলে পা দেবার সাথে সাথেই যে পায়ে কুটকুট করে কামড়াতে শুরু করে দিল। আরে কি কামড়াতে শুরু করে দিল? মাছ। মহারাজ, আপনার পুকুর তো দেখছি মাছে একেবারে টইটম্বুর হয়ে গেছে। তাই নাকি? তাহলে উঠে এসো, উঠে এসো। স্নান করবেন না? না না না, তার চাইতে বরং সকলে মিলে একসাথে মাছ ধরবো। রক্ষী, আজ্ঞা করুন মহারাজ। আর শোনো, দৌড়ে গিয়ে রাজসভার সকলকে খবর দাও, বলবে আজ রাজসভা ছুটি। সকলে যে যার ছিপ, চার আর টোপ নিয়ে যেন পুকুর পাড়ে চলে আসে। যথা আজ্ঞা মহারাজ। যাও গোপাল, মাছ ধরার জন্য যা যা দরকার সবকিছু নিয়ে চট করে চলে এসো। আজ মাছ ধরে সকলকে একবারে তাক লাগিয়ে দেব। কিকো, তোমার মাছের চারের মশলা গুঁড়ানো হলো? হ্যাঁ হয়ে গেছে। যাই, এবার পিঁপড়ের ডিমের সাথে ময়দা মেখে টোপটা তৈরি করে ফেলি। আমি
আমি আসছি। অনেকগুলো মাছ ধরে আনতে হবে কিন্তু। হ্যাঁ, আমি তাহলে আসি গিন্নি। কি মন্ত্রী মশাই, সেই শুরু থেকে দেখছি আপনি শুধু জলের মধ্যে চারই ছড়িয়ে যাচ্ছেন। তা সারাক্ষণ যদি ছড়িয়েই যান তাহলে আর গুছিয়ে তুলবেন কখন? সব কাজ তো উনি ছড়িয়েই ফেলেন, গুছিয়ে তোলা আর হয় কই? দেখুন মহারাজ, মাছ ধরার আগেই গোপাল আর সেনাপতি যদি আমাকে নিয়ে টিটকারি দিতে শুরু করে তাহলে আমি কিন্তু ছিপ নিয়ে চলে যাব। হ্যাঁ, খোকা বাবুর রাগ হয়েছে, ধরবেন না মাছ। গোপাল আর সেনাপতি দুটোই পাজির গাছ। তাহলে আমি চললাম। আরে বসো তো, সামান্য একটু রঙ্গরসিকতা নিয়ে এত রাগারাগি করলে চলে? আরে বাবা, মাছ ধরার সময় কানের কাছে এত টাকর টাকর করলে কি মাছ ধরা যায়? হ্যাঁ, এই, তোমরা আর কেউ ট্যাকর ট্যাকর করবে না তো? না না মন্ত্রী, বসে পড়ো বসে পড়ো। বেশি বেশি করে মাছ ধরে এতে দেখিয়ে দাও তো। ঠিক আছে, তাই দেব। যা চার বানিয়ে এনেছি না, ছিপ ফেলবো আর টকাটক ধরে সকলের চোখ টেরা করে দেব। না 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 না, আর কোনো কথা নয়। সকলে এবার চুপচাপ মাছ ধরতে শুরু করে দাও। হ্যারিদাসী, মন্দির থেকে পুজো দিয়ে আসা অব্দি তোদের মহারাজকে তো দেখছি না। গেলেন কোথায় উনি? ও মা, আপনি জানেন না মহারাজ তো সঙ্গী সাথী জোগাড় করে রাজবাড়ির পুকুরে মাছ ধরতে গেছেন। সে কি রে, মহারাজকে আবার সেই মাছ ধরার নেশায় পেয়ে বসলো? তাতে ক্ষতি কি রানীমা? মনে নেই সেবারে কত মাছ ধরে নিয়ে এলেন? আমরা সকলে কত আনন্দ করে খেলাম। সে খেয়েছিস, বেশ করেছিস, কিন্তু ভাদ্র মাসের এই ঠাঠা রোদে সারা দিন বসে আবার যদি শরীর খারাপ করে তখন তো সামলাতে হবে আমাকেই। আপনি মিথ্যে চিন্তা করছেন রানীমা, দেখবেন কিচ্ছু হবে না মহারাজের। শোন, পাচক ঠাকুরকে লুচি আর সুজি বানাতে বল। বানানো হয়ে গেলে তুই নিজের হাতে পুকুর পাড়ে গিয়ে দিয়ে আসবি। কতক্ষণ বসে থাকবে কে জানে, খিদে পাবে না। আপনি কিচ্ছু ভাববেন না, আমি নিজের হাতে প্রত্যেকের জল খাবার পৌঁছে দিয়ে আসবো। গোপাল চন্দ্র, এই যাবৎ কটা মাছ ধরলে? আগে ওই 1 ওজনের গোটা চারেক রুই। বাহ, সেনাপতি তুমি কটা পাকড়ালে? আগে একটাই কাতলা, তবে ওজন প্রায় 250। বাহ, তুমি যেমন বিশাল বপু তেমনি বিশাল কাতলাই ধরেছ দেখছি। রাজবৈদ্য আর রাজপণ্ডিত? আমি একটা বাটা তুলেছি। আর আমি ধরেছি গোটা 6 চিংড়ি। মহারাজ, সকলের কাছেই তো জানতে চাইলেন, তা মন্ত্রী মশাইয়ের কাছ থেকেও জানুন। তখন থেকে ফাতনার দিকে তাকিয়ে থাকতে থাকতে ওনার চোখ জোড়া যে টেরা হয়ে গেল। মন্ত্রী কটা ধরলে? না, এখনো ধরে উঠতে পারিনি, তবে ধরবো তো বটেই। আর এমন আকারের মাছ ধরবো না যে সকলে টেরা হয়ে যাবে। আরে এই তো ফাতনায় টান পড়েছে। ওরে বাবা রে, ওরে বাবা, কি টান রে! হ্যাঁ, এই 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 রে, এই রে, এই 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 মা! এ কি মন্ত্রী মশাই, মাছের বদলে কোলা ব্যাং মাথায় করে জল থেকে উঠলেন? গ্যাঙুর গ্যাঙুর গ্যাং, মন্ত্রীর মাথায় কোলা ব্যাং। এভাবে মাছ ধরা যায়? হ্যাঁ, ও মন্ত্রী মশাই, মাছের বদলে মাথায় করে ব্যাং নিয়ে যাচ্ছেন কেন? বাড়ি গিয়ে ভেজে খাবেন বুঝি? মনে রেখো গোপাল, এই অপমানের উত্তর তুমি পাবে। সকলেই মাছ পেল আর তুমি কিনা খালি হাতে পাক মাখা পোশাক পরে বাড়ি ফিরে এলে। ছি ছি ছি, আসলে তুমি না একটা ঢ্যাঁড়স। একেবারে বাজে কথা বলবে না তো। ওই গোপাল বেটাই তো মাছ ধরার সময় সকলকে নিয়ে এমন পেছনে লাগতে শুরু করে দিল যে কি বলবো। বলি, অত কথার মধ্যে কি আর মাছ ধরা যায়? হ্যাঁ, ও মা,
মহারাজ কিচ্ছু বলেননি? মহারাজ আর কি বলবে, আসলে উনি তো ওদের দলে। তবে তুমি দেখে নিও গিন্নি, সুযোগ পেলে ওই টেকো গোপালের এমন হাঁড়ির হাল করে ছাড়বো না যে ওই পেট মোটাটা না কেঁদে কুল পাবে না। হ্যাঁ গোপাল চন্দ্র, তোমাকে এবার একটা কাজ দেব। কি কাজ মহারাজ? দেখেছো তো আমার ওই পুকুরটা কেমন মাছে পরিপূর্ণ হয়ে গেছে। তাই ওই মাছগুলোকে নিয়ে কি করা যায় সেটা ভেবে বের করো তো। ভাবা আমার হয়ে গেছে মহারাজ। আমি আজ সকালে নিজের চোখে আপনার বাকি দুটো পুকুরও দেখে এসেছি। সবগুলোতেই মাছ একেবারে কিলবিল করছে মহারাজ। তাই নাকি? অন্য দুটো পুকুরও মাছে ভর্তি? হ্যাঁ মহারাজ, তাই ভেবেছি ভালো জেলে দেখে পুকুরগুলোর সব মাছ ধরিয়ে ফেলতে হবে। বাহ বাহ বাহ, ভালো কথা ভালো কথা। তারপর খাবার আর দেবার মতো মাছ রেখে বাকি মাছ ওই জেলেকেই বিক্রি করে দিলে কিছু উপার্জন হবে। তা ওই উপার্জনের টাকা দিয়ে কি করবি? মহারাজ, আমাদের এই রাজ্যে আরো অনেক পুকুর আছে যার সব সিঁড়িগুলোই কাঁচা। তাই ওই উপার্জনের টাকা দিয়ে ওই পুকুরের সিঁড়িগুলো যদি বাঁধিয়ে দেওয়া যায়। সাধু সাধু, এর থেকে ভালো প্রস্তাব আর হয় না। এ হলো গোপালের বুদ্ধি। তাহলে গোপাল, পুকুর থেকে মাছ তোলার দায়িত্ব আমি তোমাকেই দিলাম। শোনো, পারলে রাত জেগে পুকুর পাহারা দিও। বেটা পেট মোটা কাল অত বড় বড় মাছও খেলো, আবার মাছ ধরাবার দায়িত্ব পেয়ে গেল। ঠিক আছে গোপাল, এবার দেখবি আমার খেলা। আমি গাঁটে গাঁটে তোর সব অপমানের শোধ তুলে নেব। না পারলে নিজের নামটাই পাল্টে দেব আমি। হ্যাঁ, কি প্রয়োজন মন্ত্রী মশাই? কেনই বা ডেকেছেন মোদের? চুপ কর মুখ পোড়া। এটা কি যাত্রা মঞ্চ নাকি? হ্যাঁ, যে সুর করে কথা বলছিস? বলুন কি কাজ? কে পারবি তো? পারবো না মানে? যাকে বলে একেবারে ফাটিয়ে দেব। ফাটিয়ে তো দিবি, কিন্তু খুব নিঃশব্দে। কারণ মাঝরাতে সব ব্যাপারটা করতে হবে তো। তাই ফাটারে শব্দ যদি লোকজনের ঘুম ভেঙে যায় তাহলে তো মেরে আমাদের পেট ফাটিয়ে দেবে। বাজে মস্করা ছেড়ে আজ রাতের মধ্যেই কাজটা করে ফেল দেখি। তা কি পাবো? খাবার মতো মাছ আর মজুরি পাবি। বুঝতে পেরেছি, মানে খাবার মাছ হাতে হাতে আর মজুরি ধার বকেয়ায়, তাই তো? না না, ঠিকঠাক কাজ করে দিতে পারলে হাতে হাতেই মজুরি পাবি। মন্ত্রী মশাইয়ের জয় হোক। কি জালে একটা মাছও পড়লো না কেন? মহারাজ, এই পুকুরে তো একটাও মাছ নেই, তাই পড়েনি। সে কি করে হয়? কালও তো পুকুর ভর্তি মাছ ছিল। কিন্তু এতক্ষণ ধরে তো জাল টানলাম, দেখলেন তো একটা মাছও উঠলো না। তাহলে সব মাছ কোথায় গেল? মনে হয় কাল রাতে চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমার পুকুরের মাছ চুরি করে নিয়ে গেছে। কার কার এত সাহস? গোপাল, ও গোপাল, কাল রাতে তুমি রাত জেগে পুকুর পাহারা দাওনি? গোপাল রাত জেগে পাহারা দেবে? তাহলেই হয়েছে। ও যা ঘুম কাতুরে। কি গোপাল, উত্তর দাও। মানে মহারাজ, পুকুর মাঠ ঠিকই একটা। যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এই শুরু হলো আমার অপমানের শোধ তোলা। সেনাপতি, কাল অন্য পুকুর থেকে মাছ তোলার দায়িত্ব তোমার উপর দিলাম। দেখো, তুমি আবার গোপালের মতো ডুবিয়ে ছেড়ো না। তাহলে আজকে রাতেও কালকের মতো কাণ্ডটা ঘটিয়ে ফেলতে হবে। সে তো আমাদের বাঁ হাতের খেলা, কিন্তু পুকুরের পাড়ে যদি পাহারা থাকে। দূর, কিচ্ছু থাকবে না। সেনাপতিটা গোপালের থেকেও বেশি কুঁড়ে। যা যা, এখন বাড়ি গিয়ে ভালো করে ঘুমিয়ে নে। সারা রাত আবার যুদ্ধ করতে হবে। ঠিক বলেছেন, জাল টানার যুদ্ধ। আচ্ছা মন্ত্রী মশাই, মাছ তোলার পর যদি দুটো মাছ গোপালের বাড়ির সামনে ফেলে রেখে আসা হয় তাহলে তো গোপালকেই মাছ চোর বলে সাব্যস্ত করা যাবে, তাই না? তোর কি বুদ্ধি রে বটা! হ্যাঁ, আয় আয়, তোর গালে একটা হালকা করে আমি খাই। হ্যাঁ,
ঘুমে যেন চোখের পাতা বুজে আসছে। এতক্ষণ যখন মাছচোর আসেনি তখন তখন আর আসবে বলে মনে হয় না। যাই যাই, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নি। নে তাড়াতাড়ি জাল টেনে সব মাছ ফাঁকা করে দে। না মহারাজ, এই পুকুরেও মাছ নেই। তার মানে এখানেও চুরি? ও সেনাপতি, তুমি রাজ্যকে পাহারা দাওনি? দিয়েছিলাম মহারাজ। তো দিয়েই যদি ছিলে তাহলে মাছ চুরি হলো কি করে? চোর যদি ঘরের কেউ হয় তাহলে তো চুরি হবেই মহারাজ। তার মানে? তাহলে আসুন আমার সঙ্গে, নিজের চোখে দেখে যান আসল চোর কে। ওই দেখুন মহারাজ, এক জোড়া টাটকা রুই মাছ। তাই তো, এ কি করে সম্ভব? খুব সোজা হিসেব মহারাজ। বেটা রাতে মাছ চুরি করে সবটা বেচে দিয়ে শুধু খাবার মতো দুটো মাছ এনে উঠোনের ওই এক কোনায় লুকিয়ে রেখেছে। গোপাল, গোপাল, ও গোপাল, এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলে? আগে মানে রাতে শুতে একটু দেরি হয়ে গিয়েছিল মহারাজ। সে তো হবেই, অনেক রাত ধরে মাছ চুরি করেছিলে না? এসব কি বলছেন? আমি মাছ চুরি করেছি? আলবাত করেছো। এই তো তার প্রমাণ। আপনার কোথাও একটু ভুল হচ্ছে মহারাজ। না না না, কোথাও কোনো ভুল হচ্ছে না, শুধু তোমায় চিনতে আমার একটু ভুল হয়েছিল। ছি 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 ছি, চোর কোথাকার! আপনি আমায় চোর বললেন মহারাজ? বলেছি, বেশ করেছি। আর কান খুলে শুনে রাখো, আজ থেকে 7 দিনের মধ্যে তুমি এই কৃষ্ণনগর ছেড়ে চলে যাবে, এই আমার শেষ কথা। চলে এসো সবাই। হায় ভগবান, এও ছিল কপালে। হ্যাঁ, শেষে চোর অপবাদ দিয়ে রাজ্য ছাড়তে হবে গো। কেদো না গিন্নি, আমিও এর শেষ দেখে ছাড়বো। শোন, তোদের সাথে আমার কথা আছে। খুব চুপি চুপি মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে দেখে আয় তো ওখানে কি হচ্ছে। শুধু দুজন যাবি, পুটি আর গুলটে। ঠিক আছে গোপাল দাদু। আহা, কতদিন পর এমন টাটকা মাছ ভাজা খাচ্ছি। খুব মাছ ভাজার গন্ধ ছাড়ছে, তাই না রে পুটি? চল চুপি চুপি দেখে আসি। আচ্ছা, মহারাজের বাকি পুকুরে কি কালকে মাছ ধরা হবে? সে তো হবেই, আর তার দায়িত্ব পড়েছে রাজবৈদ্যর ওপর। মন্ত্রীমশাই, আজ আর মাছ চুরি করা বোধহয় ঠিক হবে না। মনে হয় আজ রাতেও ওই পুকুরে পাহারা থাকবে। সে তো থাকবেই, তবে মনে হয় গভীর রাত। তাই সাঁঝের অন্ধকার নামার খানিক পরেই আমরা মাছ চুরি করে নিয়ে পালাবো। আচ্ছা মন্ত্রীমশাই, গোপালকে তো চোর সাব্যস্ত করে দেওয়া গেছে, তাই আর অকারণে মাছ চুরি করার দরকার কি? মাথা মোটা, এই পয়সার দরকার নেই নাকি? সে তো আছেই। সেটা যখন আছে তখন আর বাজে প্রশ্ন না করে আজও মাছ চুরির মতো মহান কাজটা তোদের সেরে ফেলতে হবে, বুঝেছিস? আশা করি বুঝেছিস। তার মানে সবই হয়েছে ওই মন্ত্রী মশাইয়ের বুদ্ধিতে। ঠিক আছে, আজ আমি দেখাবো পাল্টা বুদ্ধির খেলা। দেখাও দাদু, আচ্ছা করে শাস্তি দাও এই পাজি মন্ত্রীটাকে। আমরাও আছি তোমার সঙ্গে। সে তো থাকতেই হবে। এখন খুব মন দিয়ে শোন, তোদের কি করতে হবে। কিরে, পারবি তো? পুরো ফাটিয়ে দেব। মহারাজ, কি তুমি আবার এসেছো কেন? না না না, তোমার মতো চোরের কোনো ক্ষমা নেই। একবার যখন বলেছি তখন কৃষ্ণনগর ছেড়ে তোমায় চলে যেতেই হবে।
সে তো চলে যাবই মহারাজ, তবে আজ যদি প্রথম রাতের দিকে আপনার 3 নম্বর পুকুর পাড়ে আসেন তাহলে এক মজার নাটক দেখতে পাবেন। হ্যাঁ মহারাজ, ঠকবেন না, নাটক দেখে আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে কিন্তু। আমি তাহলে এখন আসি মহারাজ। নে নে, সাটাসাট জাল ফেল আর পটাপট তুলে নে। এরে বদমাশ মন্ত্রী, তুই যদি সব পুকুরের সব মাছ তুলে নিস তাহলে আমরা খাবো কি? কে কথা বলছো? ওরে হতভাগা, আমরা যে মেছো ভূত। মেছো ভূত দেব নাকি মটাস করে ঘাড় মোটকে? আমরা আর এর মধ্যে নেই, চল ঘটা পালাই। কোথায় পালাবি হতচ্ছাড়া? ওরে বাবা, কি বিচ্ছিরি দেখতে। ওরে বাবা রে, তাহলে সারা রাত জলের মধ্যেই ডুবে থাক। ওরে বাবা, ওরে বাবা, কি কাঁটা মারছে রে। এ তো মাগুর মাছের কাঁটা। চুরি করে অনেক মাছ খেয়েছিস, তাই এবারে মাগুর কাঁটার কামড় খা। ও ভূত ভাইরা, তোমাদের মাছ তোমরা খাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। ভূতেরা ছেড়ে দিলেও আমি যে তোমায় ছাড়বো না মন্ত্রী। পরপর কদিন আমার পুকুর থেকে মাছ চুরি করা, তারপর বিনা দোষে গোপালকে চোর বলে ফাঁসানো, এর শাস্তি তো তোমায় পেতেই হবে শয়তান। আপনি মারুন, ধরুন, যা ইচ্ছে করুন, কিন্তু দয়া করে পুকুর থেকে উঠতে দিন। মাগুরের কাঁটার জ্বালা যে আর সহ্য করতে পারছি না মহারাজ। ও বাবা, ও পা দুটো যে কুবলে খেয়ে ফেললো। এবার বুঝতে পারছেন তো গোপালের পেছনে লাগার ফল কি হতে পারে? মাগুর কাঁটা দিয়ে আপনার দেওয়া বদনামের কাঁটা তুলে ফেলতে এই গোপালের কিন্তু বেশিক্ষণ লাগে না। সাবাস পুটি আর গুলটে, মেছো ভূতের ভূমিকায় দারুণ অভিনয় করেছিস। এরা তাহলে মেছো ভূত নয়। গোপাল, আমাকে এভাবে বোকা বানালে। ভুল বললেন মন্ত্রী মশাই, এটাকে বোকা বানানো বলে না, এটাকে বলে কাঁটার খোঁচা দিয়ে কাঁটা তোলা। চলে এসো সকলে। শুধু দুজন রক্ষী মন্ত্রীর পাহারায় থাকবে, আর মন্ত্রী জল থেকে উঠতে গেলেই পল্লমের খোঁচা দেবে। এটাই হলো ওর শাস্তি। ও মহারাজ, ও গোপাল ভাই, এভাবে আমাকে একলা ফেলে চলে যেও না ভাই। জলের তলায় মাগুর কাঁটার খোঁচা, জলের ওপর রক্ষীদের বল্লমের খোঁচা। আমি যে মরে যাব। না, আমার এই জীবনটা আর নবাবী জীবন রইল না, একদম ছাপোষাই রয়ে গেল। আপনি কি কথা বলছেন জাহাপানা? আপনি হলেন সারা বাংলার নবাব। আপনার কথায় বাংলার লোকজন উঠবে বসবে। কোথায় উঠছে বসছে? যতবার আমি কোনো না কোনো একটা প্যাঁচ কষছি, ততবার কৃষ্ণচন্দ্র কোনো না কোনো উপায় ঠিক প্যাঁচ খুলে বেরিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করে। উপায় তো জাহাপানা একটাই, গোপাল। ওই গোপাল যতদিন কৃষ্ণচন্দ্রের কাছাকাছি আছে ততদিন কোনো বিপদই কৃষ্ণচন্দ্রের ছায়াও মারাতে পারবে না। ঠিক বলেছো, বেড়া কৃষ্ণচন্দ্রকে আচ্ছা করে জাঁতা করলে ফেলতে হবে, তারপর আমার এখানে চাকর বাকরের মতন খাটাবো। কিন্তু তার আগে গোপালকে সোজা করতে হবে। একটা কথা জানেন তো জাহাপানা, কান টানলে মাথা আসে।
ঠিক বলেছ। একে একে সব সভাসদদের ছলে বলে কৌশলে আমার মহলে নিয়ে আসবো, আর চাকর বাকরের মতন খাটাবো, আর সবার শেষে আসবে কৃষ্ণচন্দ্র। উজির, একটা জব্বর দেখে মতলব ভেজে ফেলো তো। বেটাদের সব কটাকে এক এক করে কবজা করার মতলব, বুঝেছো? কুটবুদ্ধি আর মতলব আমার মাথার মধ্যে সবসময় কিলবিল কিলবিল করছে জাহাপানা। আপনি আদেশ করলেই টুক করে বের করে দেব। তাহলে আর অপেক্ষা কিসের? ঝুলি থেকে থুড়ি কুড়ি থেকে মতলব বের করে কাজ শুরু করে দাও। যথা আজ্ঞা জাহাপানা। বুঝলে, আজ আমরা সবাই যুদ্ধ এবং আপৎকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করব। মহারাজ, আমি শিল্পী মানুষ, আমার না ওরকম যুদ্ধ টুদ্ধ একদম ভাল লাগে না, পচা। তো তোমাকে কে বলেছি যুদ্ধ করতে? যাও যাও যাও, তুমি শুধু লিখে যাও। মহারাজ, আমি যুদ্ধ করতে প্রস্তুত। শুধু আমার হাতে ঢাল তরোয়াল ধরিয়ে দিন, তারপর দেখে দেব কার গায়ে কত জোর। ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা গোপাল, তুমি কি বলো? বলছি মহারাজ, ওই যুদ্ধের আগে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওই রণকৌশল তৈরি করা। একটা যুদ্ধ একমাত্র রাজাকে পরাস্ত করেই জেতা যেতে পারে, তাই আপনাকে সব সময় খুব সুরক্ষিত থাকতে হবে। কখন কি বিপদ আসে বলা তো যায় না। একদম ঠিক কথা বলেছো গোপাল। এমন ভাবে বলছে যেন গোপাল আপনার অষ্টপ্রহরের জহরক্ষী। মনে করুন, যুদ্ধ না করে আপনাকে অন্য রাজ্যের রাজা ছলে বলে কৌশলে তুলে নিয়ে চলে গেলে তখন কি হবে? আমার মতে তখন রাজবাড়ির উচিত মহারাজের সাথে রাজবাড়ির পায়রাটাকে ছেড়ে দেওয়া, যাতে সে মহারাজের প্রতিটা পদক্ষেপে নজর রাখতে পারে। এটাও তুমি একটা বেশ ভালো কথা বলেছো। আর আমার মতে যুদ্ধ করার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হলো দেহের বল। তাই তোমরা আজ থেকেই ব্যায়াম করা শুরু করো। জমিয়ে খাওয়া হলো, এরপর হাত মুখ ধুয়ে চপ্পর একটা ভাত ঘুম হবে। আরে কে 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 কে? যা বাবা, এই ভর দুপুরে কে আবার আমার সাথে মশকরা শুরু করলো রে বাবা? দেখি। প্রিয় গোপাল, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তাই বলছি তুমি যদি বাঁচতে চাও তাহলে আজ রাতে বাড়ির বাইরে কাটাও, নইলে তোমার প্রাণহানিও হতে পারে। আর এই চিঠির কথা কাউকে জানিও না। চিঠি পড়া হয়ে গেলে চিঠিটা নষ্ট করে দিও। কাউকে এই চিঠির কথা জানিও না, না হলে বিপদ বেড়ে যেতে পারে। এতেই তোমার শুভাকাঙ্ক্ষী। এই মরেছে, আমার আবার কি বিপদ? আর কি বা আমার শুভাকাঙ্ক্ষী? লেখাটা তো দেখে বেশ পাকা হাতের লেখা মনে হচ্ছে। না, নাতি নাতনিদের তো এত সুন্দর হাতের লেখা নয়। না বাবা, সাবধানে থাকতে হবে। আর রাতে বাড়ির ভেতরে থাকলে যখন বিপদ, তখন ঘরে থাকা চলবে না। কি জানে বাবা, কখন কি বিপদ হয়ে যায়। আমাকে ঘুমিয়ে পড়লে চলবে না, আর বাড়ির ভিতরেও থাকা যাবে না। যাই যাই একটু বাড়ির বাইরেটাতেই পাইচারি করি। এই কে কে আমি কোথায় কোথায়? আমি তুমি এখানে? সন্তামনা গোপাল চাঁদ। হ্যাঁ, আপনি? কি? আর আমিও আছি। গোলুমলু গোপাল চাঁদকে ধরে এনেছি। আমাকে তো কে একটা কালো চাদর চাপা দিয়ে ধরে আনলো। উজির অনেক বুদ্ধি খাটিয়ে তোমাকে ধরে এনেছে। এবার তোমাকে আমি দাস করে রাখবো।
কেন জাহাপনা? আপনার মহলের দাসেরা কি আকিবাজ? ফাঁকিবাজ না ফাঁকি চিল সেসব কৈফত তোমাকে দিতে পারবো না। তোমাকে আমরা ধরে এনেছি, এবার কায়দা করে ফায়দা লুটবো। একে একে কৃষ্ণনগরের রাজসভা ফাঁকা করে দেব। শোনো গোপাল, তুলে যখন এনেছি তখন অতিথি আপ্যায়ন তো করতেই হবে, তাই আমি ঠিক করে নিয়েছি। কি ঠিক করেছেন জাহাপনা? তুমি আমার বাগানের মালির কাজ করবে। একজন মালি রয়েছে, তুমি হবে দ্বিতীয় মালি। এতদিন কৃষ্ণনগরে ফুল ফুটিয়েছো, এবার মুর্শিদাবাদে ফোটাবে। দেখেছো দেখেছো, আজকেও গোপাল এখনো এলো না। রোজ দেরি, রোজ দেরি। আজ গোপালের বদলে গোপালের বউ রাজসভায় কেন? মহারাজ, আপনি কিছু একটা করুন। গোপাল বউ, তুমি কি হয়েছে? এরকম কাঁদছো কেন? মহারাজ, গোপাল বাড়ি ছেড়ে চলে গেছে। সে কি? কবে, কখন? কালকে রাতে। তোমাদের মধ্যে কি এর মধ্যে কোনো ঝগড়াঝাঁটি হয়েছিল? না মহারাজ। তুমি একদম চিন্তা করো না গোপাল বউ, গোপাল নিশ্চয়ই ফিরে আসবে। মন শান্ত করো এখন। শোনো গোপাল, তোমার মাটি কাটা হয়ে গেলে এই মাটি গোবরের সাথে মেশাবে, তারপর পচা কোল দিয়ে মেশাবে। ঠিক আছে জাহাপনা। আমারও দিন আসবে জাহাপনা, এখন খাটিয়ে নিন, খাটিয়ে নিন। প্রিয় মন্ত্রীমশাই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, তাই বলছি আপনি যদি বাঁচতে চান তাহলে আজ রাতে বাড়ির বাইরে কাটান, নইলে আপনার প্রাণহানিও হতে পারে। আর এই চিঠির কথা কাউকে জানাবেন না। চিঠি পড়া হয়ে গেলে চিঠিটা নষ্ট করে দিন। কাউকে এই চিঠির কথা জানাবেন না, নইলে বিপদ বেড়ে যেতে পারে। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। ও বাবা, সে কি? রাতে ঘরের ভিতরে থাকলে বিপদ? না বাবা, আমি আজকে বাইরেই রাত কাটাবো। হ্যাঁ। কি গো, শোবে না? না না, আমার ঘুমালে চলবে না, তুমি ঘুমাও, আমি একটু আসছি। ওই ওই দেখেছো দেখেছো লোকটার কাণ্ড? রাত দুপুরে কি যে মতিভ্রম হয় কে জানে বাবা। কে জানে ঘরের ভিতরে কি বিপদ হবে। আমার গিন্নির কোনো বিপদ হবে না তো? চিঠিতে তো তেমন কিছু লেখা ছিল না। কে কে কে? উফ, আমার কতদিনের স্বপ্ন, কৃষ্ণচন্দ্রের সব সভাসদরা আমার হয়ে কাজ করবে। আজ সেই স্বপ্ন একে একে পূর্ণ হতে চলেছে। যাও মন্ত্রী, বাসন মাজো, বাসন মাজো গিয়ে। উজির, কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে দেখিয়ে দাও কোথায় সব বাসনপত্র আছে। আচ্ছা জাহাপানা। আমি কৃষ্ণনগরের মন্ত্রী, আমি বাসন মাজবো না। বাবা, এ তো দেখছি একটু বেশি কথা বলছে। আমি বাসন মাজবো না বললেই হলো? আমি তোমাকে নিয়ে মোট 9 জন কৃষ্ণচন্দ্রের সভাসদকে এখানে নিয়ে আসবো। তোমরা সবাই আমার দাস হয়ে থাকবে। যাও গোপাল, তুমি কাজে যাও, ওদিকে মালি তোমার জন্য অপেক্ষা করছে। ভাল লাগে না। চলুন মন্ত্রী মশাই, আপনাকেও একটু কাজকর্ম দেখিয়ে দিই। হ্যাঁ, একে একে নবরত্নকে যত্ন করে এখানে নিয়ে আসবো, তারপর নিমন্ত্রণ করে আনবো কৃষ্ণচন্দ্রকে। কান টানলে মাথা আসবেই আসবে।
কি বলছো তুমি? কালকে রাতে মন্ত্রীও চলে গেছে? হ্যাঁ মহারাজ। ওহো, এ তো মহা মুশকিল হলো। ওগো তুমি কোথায় গেলে গো? আমি তো তোমাকে ছাড়া পড়ে যাব গো। শান্ত হও গোপাল বউ, শান্ত হও। গোপাল নিশ্চয়ই ফিরে আসবে। আমি দেখছি কি করা যায়। সভাসদগণ, আজকে আর রাজসভা হবে না, তোমরা এসো। গোপাল বউ, মন্ত্রী বউ, তোমরাও এসো। আমি প্রহরীকে পাঠিয়ে দেখছি কোথাও ওদেরকে খুঁজে পাওয়া যায় কিনা। ওগো তুমি কোথায় চলে গেলে গো? ঘুরছো কেন? চুপচাপ যে কাজটা করতে বলা হয়েছে সেগুলো করো। করছি তো, এই করছি। আচ্ছা মালি ভাই, আমি বলছি কি, ওই 10টা মতো তাল গাছ নেড়া কেন? কদিন আগে এখানে খুব ঝড় জল হয়, অনেক বাজও পড়ে, আর তাতেই বাজ পড়ে এই তাল গাছগুলো জ্বলে গেছে, বুঝেছ? ও নাও, কাজ করো। ঝটপট মাটিগুলো খোলের সাথে মিশিয়ে ফেলো। কি দুর্গতি হলো ভগবান! এখন আমাকে এঁটো বাসনপত্র মাজতে হচ্ছে। উজির, এক কাজ করো। বলুন জাহাপানা। আজ থেকে এই নবরত্নই আমাদের সেবা যত্ন করবে, তাও আবার বিনামূল্যে। আচ্ছা জাহাপানা, আমি আজকেই সব চাকর মালি সবাইকে ছুটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি বললে কি আমরা মেনে নেব নাকি? হ্যাঁ, এ বলে কি, তোমাদেরকে আচ্ছাসের শপথ দেওয়ার জন্য আমি প্রস্তুত রেখেছি 90 জন প্রহরী, বুঝেছো? আমি কি কাজ করব? আমি তো লেখা ছাড়া কিছুই পারি না। তুমি আমার আঙুর ছাড়িয়ে দেবে, আর আমাকে গল্প পড়ে পড়ে শোনাবে। বিজ্ঞানী ঘর দুয়ার ঝাঁট দেবে, সেনাপতি কাপড় কাচবে, পণ্ডিত ঘর মুছবে। এই যে তালিকা, এদের লেখা আছে কে কি করবে। ঠিক আছে উজি, সবাইকে সবার কাজ শুরু করে দিতে বলো, আর কৃষ্ণচন্দ্রকে চিঠি পাঠিয়ে ডেকে আনো। আচ্ছা জাহাপানা। হে ঈশ্বর, আমি কি জাতা কলে পড়লাম! হায় আমার কি সর্বনাশ হলো! একে সব সভাসদেরা উধাও হয়ে গেল। এবার তো পুরো রাজ্যটাই রসাতলে চলে যাবে। নবাবের পত্র আছে মহারাজ। এখন আবার নবাবের চিঠি? কই দেখি। প্রিয় কৃষ্ণচন্দ্র, আমি তোমার 9 সভাসদকে আমার কাছে আটকে রেখেছি। আমি ঘোড়া পাঠিয়ে দিয়েছি, চটপট চলে আসো। আর যদি না আসো তাহলে তোমার 9 সদস্য ঘ্যাচাং। সে কি, নবাব বাহাদুর সবাইকে আটকে রেখেছে। আমাকে আবার এক্ষুনি যেতে হবে, কিন্তু যাওয়ার আগে দাঁড়াও দূত, আমি রানীকে একটু জানিয়ে আসছি। রানী, ও রানী, আমি নবাবের কাছে যাচ্ছি। নবাব সবাইকে আটকে রেখেছে। হ্যাঁ, সে কি মহারাজ? শোনো রানী, তুমি এক কাজ করো, আমি যখন ঘোড়ায় উঠবো তুমি তখন রাজবাড়ির পায়রাটা আমার সাথে উড়িয়ে দিও। আচ্ছা মহারাজ, আচ্ছা, আপনি সাবধানে যাবেন। আরে কৃষ্ণচন্দ্র, এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। দেখো তোমার 9 রত্নকে কেমন যত্ন করে রেখেছি, দেখো। আপনি দয়া করে ওদের ছেড়ে দিন, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। আরে এত তোলা হচ্ছে কেন? সবে তো ধরেছি, সবাই কাজ করছে। এখন থেকে তুমিও আমার হয়ে সারাদিন কাজ করবে। দেখি তোমরা কাজ ছেড়ে এখানে এসেছো কেন? মহারাজের সাথে দেখা করতে এলাম। দরদ যেন আমার উতলে পড়ছে। আজ থেকে তোমরা 10 জন আমার হাতে বন্দি। ও গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি আমাকে নবাবের হাত থেকে ছাড়িয়ে দাও না গোপাল। দেখুন নবাব বাহাদুর, ইচ্ছে করলে আমি শুধু মন্ত্রী কেন 10 জনকে একসাথে আপনার মহল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি। শুধু এই 10 জন না, সাথে আপনাকেও তুলে নিয়ে যেতে পারি। কি বলুন, বাজি রাখবেন নাকি? কি বললে গোপাল? তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে বাজি রাখতে চাইছো? এত তো প্রহরীর ভয় দেখান, এবার আপনি বলুন তো,
আপনার কত সাহস আছে? আমি ইচ্ছে করলেই পালাতে পারি। আপনার এত প্রহরী না কোনো ব্যাপারই না আমার কাছে, বুঝলেন? ঠিক আছে বাজি, তুমি যদি এক সপ্তাহের মধ্যে সবাইকে নিয়ে পালাতে পারো তাহলে আমি তোমাকে 10 ঘোড়া মোহর উপহার দেবো। যাও। আর হ্যাঁ, আমি সব প্রহরীকে ঘরের ভিতরে রাখবো, নিজে পাহারা দেবো। দেখি দেখি এবার তুমি কি করে তোমার খেল দেখাও। হ্যাঁ, ঠিক আছে, এখন আমি কাজে গেলাম, ঠিক সময়ে বুঝে যাবেন। নিজের কাজে যান। আর কৃষ্ণচন্দ্র, তুমি একটা কাজ করো, আমার হাত পাটা কদিন একটু ব্যথা করছে, একটু টিপে দাও তো। আমি আপনার হাত পা টিপবো? যা বলছি তাই করো। আরে, এ তো দেখছি রাজবাড়ির পায়রা। বুদ্ধি এসেছে। যা, ব্যাস, এবার শুধু সময়ের অপেক্ষা। ও গোপাল, গোপাল, আমরা এই জাঁতাকল থেকে বেরোতে পারবো? মহারাজ, আমি যখন একবার কথা দিয়েছি তখন কথার খেলাপ করব না। শুধু আপনি অপেক্ষা করুন, আর আমাদের মধ্যে যা আলোচনা হবে তা একদম আমরা ছাড়া বাইরে কাউকেই পাঁচকান করবেন না। আচ্ছা, ঠিক আছে। ভালোই হয়েছে, সব কর্মচারী তাড়িয়ে দিয়েছে। এখন আমার এই পরিকল্পনা সফল করতে বেশি খাটাখাটনি করতে হবে না। বাহ, এই তো, এর মধ্যে পায়রাটাও চলে এসেছে। আজকে রাতের মধ্যে সব কাজ হয়ে যাবে দাদু, তুমি কোনো চিন্তা করো না। ইতি ন্যাপলা গুলটে পুঁটি, সাবাস, এই তো চাই। এই কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আজকে রাতে আপনি ঘরের বাইরে বেরোবেন না, নইলে সমূহ বিপদ নেমে আসবে। কি আমার বিপদ নেমে আসবে? আমি নবাব, আমি আজকে রাতে বাইরেই বেরিয়ে থাকবো, দেখবো কার কত সাহস। যতদূর মনে হয় নিশ্চয়ই গোপালের কাজ। ঠিক আছে গোপাল, দেখবো তুমি কি করতে পারো। কি সবাই প্রস্তুত তো? আমার ওদিকে সব সাজানো হয়ে গেছে। সেনাপতি, সব মনে আছে তো? সব মনে আছে। আমার সাথে বাজি, কত বড় সাহস! এই ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। মনে হচ্ছে জলে এসে পড়লাম রে। আউচ, আমার কোমরে লেগেছে। মা, কি আমাকে কোথায় নিয়ে এসেছো? দূরে, আপনার মহলের বাইরে, পুকুর পাড়ে। সাবাস, সাবাস গোপাল, তোমার বুদ্ধির জন্যই আজ আমরা সবাই নবাবের মহল থেকে বাইরে আসতে পেরেছি। হ্যাঁ, কি করে সম্ভব? তোমরা তো আমার মহলের ভেতরেই ছিলে, সদর দরজা তালা বন্ধ করা ছিল, আর তালার চাবি তো আমার ট্যাঁকে। বুদ্ধি থাকলে সবকিছুই সম্ভব নবাব বাহাদুর। এবার 10 ঘোড়া মোহরটা কখন পাবো? শর্ত মতো আমরা সবাই বাইরে বেরিয়ে এসেছি, আর আপনাকেও বাইরে নিয়ে এসেছি। দিয়ে দেবো, দিয়ে দেবো, শর্ত অনুযায়ী সব দিয়ে দেবো। সত্যি গোপাল, এতদিন তোমার উপর হিংসা করতাম, কিন্তু আজ তুমি আমাদের উদ্ধার করার পর বুঝতে পারলাম তুমি মানুষটা খারাপ না। আমার ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি বুকে জড়িয়ে ধরি। থাক মন্ত্রী মশাই, আমার ভুঁড়ির চাপে আপনার পাঁজর ভেঙে যেতে পারে। নবাব বাহাদুর, চলুন তাহলে কৃষ্ণনগরে। এবার আপনি আমাদের ওখানে থাকবেন,
আর আমাদের রাজ্যের হয়ে কাজ করবেন। ভুল হয়ে গেছে গোপাল, ক্ষমতার বসে আমি যা না দায়ী করেছি, তোমাদের সবাইকে ধরে এনে খাটিয়েছি। কৃষ্ণচন্দ্র, তুমি আমায় ক্ষমা করো কৃষ্ণচন্দ্র। ঠিক আছে জাহাপানা, কিন্তু এর কখনো এরকম কারণে অকারণে আমাদের পেছনে লাগলে আমরাও কিন্তু আর ছেড়ে কথা বলবো না। চলো চলো গোপাল, আমরা রাজ্যে ফিরে যাই। কিন্তু এতটা রাস্তা পায়ে হেঁটে যাব? ওই দেখুন, ন্যাপলা গুলটেরা গরুর গাড়ি নিয়ে আসছে, আমরা গরুর গাড়িতে যাব। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। যা, পাখিগুলো বসকে গেল। মহারাজের মুখটা কেমন আঙ্গুর থেকে কিসমিস হয়ে গেছে। মহারাজ, বলছি আপনাকে কেমন যেন দেখাচ্ছে, কিছু কি হয়েছে মহারাজ? কি আর বলি বলো তো গোপাল, নবাবের কাছে আমি প্রতি বছর একটা কর প্রদান করে থাকি। এবার কোনো কারণে আমার যদি অর্থের প্রয়োজন পড়ে, তবে আমি সেখান থেকে প্রয়োজন মতো অর্থ নিয়ে নিজের সমস্যাটা নির্মূল করতে পারি। হ্যাঁ, এই কথাটা তো আমি জানি, তাহলে সমস্যাটা কি হয়েছে? আর কি বলবো গোপাল, রাজকোষের অবস্থা খুব খারাপ, এদিকে আমার আবার বেশ কিছু অর্থের প্রয়োজন। তাহলে নবাবের কাছে আপনার জমানো অর্থ থেকে কিছু অর্থ আপনি চেয়ে নিন। সেটাই তো সমস্যা গোপাল, নবাব আমাকে ওইভাবে অল্প কিছু অর্থ দেবেন না। যদি অর্থ নিতে হয়, সমস্ত অর্থ একেবারে নিয়ে নিতে হবে। এটা আবার কোন ধরনের নিয়ম? হ্যাঁ গোপাল, নবাবের এটাই নিয়ম। ওনার কাছে অল্প অল্প করে অর্থ রাখতে পারবো, কিন্তু অল্প করে তুলতে পারবো না। তুলতে গেলে সমস্ত অর্থ একেবারেই তুলতে হবে। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আপনি এক কাজ করুন, আপনি সব অর্থ একেবারে তুলে নিয়ে আসুন, তাহলেই তো ল্যাটা ঝুঁকে গেল। আরে মন্ত্রী, এই জন্য কি আর তোমাকে মাথা মোটা বলি? সব অর্থ তুলে নিলে ভবিষ্যতের জন্য সঞ্চয় হিসেবে কি থাকবে? মহারাজ, আমাকে একদিনের জন্য ছুটি দিতে পারবেন? কেন গোপাল, তুমি আবার এই সময় ছুটি নিয়ে কি করবে? মুর্শিদাবাদ যাব মহারাজ। মুর্শিদাবাদ? কিন্তু কেন? নবাবের থেকে আপনার প্রয়োজনীয় অর্থ নিতে। তুমি পারবে গোপাল? দেখুন না, পারি কি পারি না। আপনি শুধু আমাকে একদিনের ছুটি দিন, আর নবাব বাহাদুরকে একটা পত্র লিখে দিন, ব্যাস। আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি মনে করুন আপনার কাজ হয়ে গেছে। ঠিক আছে গোপাল, ঠিক আছে। দেখো, তুমি যদি পারো, তোমার উপর আমার ভরসা আছে। তুমি তাহলে কবে যাচ্ছ? শুভ কাজে দেরি করে লাভ নেই মহারাজ, কাল ভোর ভোরই বেরিয়ে পড়ব। সেলাম জাহাপনা। আরে গোপাল যে, তুমি হঠাৎ? একটা পত্র নিয়ে এসেছি জাহাপনা। পত্র? কিসের পত্র গোপাল? পড়ুন, পড়লেই বুঝতে পারবেন। ঠিক আছে, দাও দেখি। ও, তাহলে কৃষ্ণচন্দ্র তার জমানো সব অর্থ ফেরত চাইছে? আগে জাহাপনা, আপনি তো আর মহারাজকে অল্প কিছু অর্থ ফেরত দেবেন না, তাই বাধ্য হয়ে ওই পুরোটাই একেবারে তুলে নিতে হচ্ছে। বেশ, উজির, গোপালকে কৃষ্ণচন্দ্রের সমস্ত অর্থ বুঝিয়ে দাও। আগে জাহাপনা, 10,001, 10,002, 10,000। ওরে বাবা রে, এতগুলো মোহর গুনতে গিয়ে আমি যে পুরো হাঁপিয়ে গেলাম। গুনুন গুনুন গুনুন, এক মোহরও যেন এদিক ওদিক না হয় উজির মশাই। জাহাপনা, গোপালকে সব বুঝিয়ে দিন। এই নাও 4টে থলেতে 5,000 করে করে ভাগ করে দিলাম। যাক বাবা, অবশেষে মোহর গোনা শেষ হলো। নাও নাও গোপাল, সব বুঝে নাও। হ্যাঁ জাহাপনা, ঠিক আছে। নিন জাহাপনা, এই 3 থলে মানে 15,000 মোহর আবার মহারাজের খাতায় জমা করে দিন। তার মানে? আমার 5,000 মোহর দরকার ছিল,
আমি নিয়ে নিয়েছি, বাকিটা আমি আবার জমা করে দিতে চাই। আর আপনার তো নিয়মেই আছে অল্প মোহর তুলতে পারবো না, তবে অল্প মোহর জমা করতে পারবো। নিন নিন, এই মোহরগুলো জমা করে নিন, আমাকে আবার কৃষ্ণনগর যেতে হবে। তুমি যখন 5000 মোহরই নেবে তাহলে এত কষ্ট করে আমাদের দিয়ে এত মোহর গোনালে কেন? গোপাল, তোমার কথা শুনে তো আমার হৃদয়টা একেবারে ধুকপুক করছে। উজির মশাই, এতে আমি কি করতে পারি বলুন? জাহাপনাই তো বললেন অল্প কিছু অর্থ দেবেন না, তাই আমাকে এই পথ অবলম্বন করতে হলো। বাবা, এ তো পুরো ভয়ঙ্কর ব্যাপার। না 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 না, গোপালকে বেশি কিছু বলে লাভ নেই, দেখা গেল বুদ্ধি খাটিয়ে আবার কিছু একটা করে বসলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গোপাল তুমি কৃষ্ণনগরে ফিরে যাও, আমি কৃষ্ণচন্দ্রের নামে এই 15,000 মোহর জমা করে রাখবো, ঠিক আছে? কিন্তু জাহাপানা, আমি যে খাটনি করে এতগুলো মোহর গুনলাম, তার কি হবে? উজির মশাই, এতকাল তো কত অগন্তি মোহর নিজের ট্যাঁকে ভরেছেন, আজকে না হয় একটু গুনলেন, এতে এমন কি হলো? না না না, গোপালকে বেশি কিছু বলা যাবে না, বলা তো যায় না, দেখা গেল নবাব বাহাদুরের সামনে আমার একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিল। ঠিক আছে জাহাপনা, আমি তবে আসি। হ্যাঁ গোপাল, এসো এসো এসো। সত্যি গোপাল, তোমার মাথায় কিছু বুদ্ধি আছে, নবাবকে একেবারে নাকানি চুয়ানি খাইয়ে দিয়েছো। মহারাজ, তাহলে দেখলেন তো, এই গোপাল চাইলে সবকিছু হতে পারে। হ্যাঁ গোপাল, সে কথা আমার অজানা নয়, আর তাই তোমাকে আমি একটা উপহার দিতে চাই। সীমানার পূর্ব দিকে আমার যে 5 বিঘা জমি আছে, আজ থেকে সেই জমি তোমার। ধন্যবাদ মহারাজ। হ্যাঁ, এটা কি হলো? মহারাজ 5 বিঘা জমি গোপালকে দিয়ে দিল? ওই জমিটার উপর আমার কতদিনের লোভ ছিল, সব শেষ হয়ে গেল, সব দূর। না 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 না, ওই 5 বিঘা জমি কিছুতেই গোপালের হতে পারে না। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে, যাতে ওই জমি গোপালের হাত থেকে আমার হাতে চলে আসে। কিন্তু কি করি কি করি কি করি কি করি, কিছুই তো বুঝতে পারছি না। একটা উপায় এসেছে, আমি বরং খাম্বাজ রাজ্যে যাই। খাম্বাজ রাজার সাথে বসে একটা আলোচনা করা যাবে। খাম্বাজ রাজের সাথে তো গোপালের একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক, উনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় আমাকে বের করে দেবে। আরে এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে সেটা তো বল। পিতা, আমি আর স্বামীর সংসার করব না, আমি এখন থেকে তোমার এখানেই থাকবো। উমা, সে কি কথা? তুই এখানে থাকবি মানে? শ্বশুর বাড়িতে আমার মন বসছে না পিতা, তাই আমি ওই শ্বশুর বাড়িতে থাকবো না। তা বললে কি আর হয়? খাম্বাজ রাজার কন্যা শ্বশুর ঘর করতে পারেনি জানলে সবাই কি বলবে বলতো? যে যাই বলুক, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি কিছুতেই শ্বশুর বাড়িতে ফিরে যাব না। হ্যাঁ, এইবার কি হবে? সবাই যদি জানতে পারে আমার মেয়ে বিবাহ বিচ্ছিন্ন, তাহলে তো আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। উফ, কি যে করি। তাহলে এই ব্যাপার, একটা ভালো সুযোগ হাতে এসেছে, এই সুযোগটারই সদ্ব্যবহার করতে হবে। আর এই সুযোগেই ওই বেটা গোপালেরও একটা ব্যবস্থা করতে হবে। মহারাজ, আমার প্রণাম নেবে। আরে কৃষ্ণনগরের মন্ত্রী যে, তো তুমি হঠাৎ? মহারাজ, একটা আর্জি নিয়ে এসেছিলাম। আর্জি? কিসের আর্জি? খবর পেলাম আপনার মেয়ে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে। এর মধ্যে কৃষ্ণনগরের মন্ত্রীর কানে খবরটাও চলে গেছে? হ্যাঁ, হায় হায় হায়, এইবার কি করব? হ্যাঁ, এইবার কি করব আমি? মানে তুমি কি করে জানলে? খবর কি আর চাপা থাকে খাম্বাজ রাজ? আমার কানে সব খবরই এসে পৌঁছায়। চন্দ্র সূর্যেও যদি কিছু হয়, তবেও সেটা আমার কানে এসে পৌঁছাবে। শোনো, বলছিলাম কি, তুমি যখন জেনেছো, মানে জেনেই ফেলেছো, তখন আর কাউকে বলো না কিন্তু মন্ত্রী, তাহলে আমার মান সম্মানের ছিটে ফোঁটাও আর বেঁচে থাকবে না। আরে মহারাজ, আপনি চিন্তা করবেন না, আপনার মান সম্মানের ছিটে ফোঁটাও নষ্ট হতে আমি দেব না। আরে সেই জন্যই তো আমার আপনার কাছে আসা। আরে তুমি কি বলতে চাইছো একটু খোলসা করে বলো তো মন্ত্রী, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। মহারাজ, আপনি গোপালের সাথে আপনার মেয়ের বিবাহ দিয়ে দিন, দেখবেন সব দিক থেকে ভালো হবে। হ্যাঁ,
কি বলছো তুমি মন্ত্রী? গোপালের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো? এত বয়স্ক একটা লোকের সাথে আমি কেন আমার মেয়ের বিয়ে দেবো? হ্যাঁ, তাছাড়া গোপাল তো বিবাহিত। মহারাজ, আরে গোপাল বিবাহিত তো কি হয়েছে? বিবাহ বিচ্ছেদ করতে আর কত সময় লাগবে? আর একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার মেয়ের একবার বিবাহ বিচ্ছেদ হয়েছে, এরপরে তো কোনো রাজপুত্র আর বিবাহ করতে আসবেও না। এই কথাটাও তুমি ঠিকই বলেছো মন্ত্রী। আর গোপালের কাছে এখন অনেক সম্পত্তিও আছে। এই কিছুদিন আগেই আমাদের মহারাজ গোপালকে তার 5 বিঘা জমি উপহার হিসেবে দিয়েছে। আর গোপালের মতো বুদ্ধিমান জামাই যদি আপনার ঘরে থাকে, তাহলে তো আপনার আর কোনো চিন্তাই থাকবে না। কিন্তু গোপাল কি রাজি হবে আমার মেয়েকে বিয়ে করতে? গোপালকে রাজি করানোর দায়িত্ব আমার। আপনি শুধু আমাকে কথা দিন যে বিয়ের পর গোপালের ওই 5 বিঘা জমি যেন গোপাল আমার নামে করে দেয়। আচ্ছা, সে না হয় হবে, তুমি গোপালকে তো আগে রাজি করাও। গোপালকে এমন ফাঁদে ফেলবো যে গোপাল রাজি না হয়ে যাবে কোথায়। আচ্ছা গিন্নি, মহারাজের দেওয়াই জমিতে ধান চাষ করলে কেমন হয়? হ্যাঁ সেটাই তো, জমিটা শুধু শুধু ফেলে রেখে কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি বরং চাষই করো। সেটাই ভাবছি, বুঝলে। গোপাল, গোপাল বাড়িতে আছো নাকি? আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন, হঠাৎ কি মনে করে? এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু তোমার বাড়ি ঘুরে যাই, ঘোরাও হবে আর একটু জল বাতাসাও খাওয়া হবে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আমি বরং একটু পুকুর থেকে ডুব দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গিন্নি, তুমি মন্ত্রী মশাইকে একটু জল বাতাসা দাও, আমি পুকুরের জলে ডুব মেরেই আসছি। আচ্ছা। এই দাঁড়ান মন্ত্রী মশাই, আমি আপনার জন্য একটু জল বাতাসা নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমাকে যেভাবেই হোক গোপালের রান্নাঘরে পৌঁছতে হবে। আরে মন্ত্রী মশাই, আপনি রান্নাঘরে চলে এলেন? মানে আসলে বাইরে খুব রোদ, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। ও আচ্ছা, নিন এই আপনার ডল। হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইস, জলটা তো একদম গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে? কিন্তু আমি তো মাটির কলসি থেকে আপনাকে জল দিলাম। মাটির কলসির আর কি দোষ গোপাল গিন্নি, বাইরে যা গরম। তুমি বরং এক কাজ করো, তোমাদের বাড়ির কাছেই যে কুয়োটা আছে ওখান থেকে একটু জল নিয়ে এসো। কুয়ো থেকে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান তবে, দাঁড়ান দাঁড়ান। এই সুযোগ, সব খাবারে নুন আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ব্যাস, রান্নাঘরের কাজ শেষ। গোপাল আর গোপাল বউয়ের মধ্যে ঝগড়া লাগানোর বীজ পুঁতে দিয়ে গেলাম। এইবার শুধু বীজ থেকে চারা গাছ হওয়ার অপেক্ষা। না যাই, এইবার এই ঘর থেকে বেরিয়ে পড়ি। এই তোমাদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কুয়ো থেকে জল আনলে? হ্যাঁ এই যে, দাঁড়ান আমি একটা পাত্র করে এনে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এই নিন মন্ত্রী মশাই। হ্যাঁ গোপাল গিন্নি দাও। আহ শান্তি। আমি তাহলে এবার আসি গোপাল গিন্নি। আচ্ছা আসুন আসুন আসুন। যাই বাবা, অনেক দেরি হয়ে গেল, ঝটপট ওনার খাবারটা বেড়ে ফেলি। হ্যাঁ, উনি আবার একটু পরে খেতে বসবেন। হ্যাঁ ও, এটা কি রান্না করেছে? উফ বাবা, কি ঝাল! উফ, ঝাল?
এই কিন্তু আমি তো এত ঝাল দিইনি। শুধু ঝাল, তারপর পুরো নুনে পোড়া। নুনে পোড়া কি যে বলছো তুমি? আমি কি বলছি? আমি কি বলছি একবার খেয়ে দেখো না, খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। দূর, পুরো খাওয়াটাই একেবারে মাটি করে দিল। গিন্নি, ভালো মতো বলে দিচ্ছি, মন দিয়ে সংসার করতে হয় করো, না হলে বাবার বাড়ি চলে যাও, বুঝলে? ঠিক আছে, আমি আজই বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ তাই যাও, আমিও বাঁচবো। হ্যাঁ, তুমি তো বাঁচবেই। আমি গেলে তুমি আবার একটা বিয়ে করতে পারবে। হ্যাঁ, দরকার পড়লে তাই করব। আগুন লেগেছে, আগুন আগুন। যাই, এই সুযোগে গোপালের কাছে কথাটা পারি। আরে গোপাল, তুমি এখন এই পথে? কিছু না, এমনি বেরিয়েছি একটু। না না, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে আমাকে বলো না গোপাল। আরে আরে, আমি তো তোমার দাদারই মতো। হ্যাঁ, কি গিন্নির সাথে ঝামেলা হয়েছে নাকি? বুঝি 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 গোপাল, দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে এইরকম একটু আধটু হয়। তুমি এক কাজ করো গোপাল, তুমি তুমি হ্যাঁ, তোমার গিন্নিকে ছেড়ে দাও। গিন্নিকে ছেড়ে দেবো? কি বলছেন কি মন্ত্রী মশাই? হ্যাঁ, ঠিকই তো বলছি। আমার কাছে তোমার জন্য একটি ভালো পাত্রীর সন্ধান আছে। ভালো পাত্রী? হ্যাঁ, খাম্বাজ রাজার মেয়ে, দেখতেও যেমন সুন্দরী তেমনি গুণবতী, আর বিয়ে হলে পুরো খাম্বাজ রাজ্য তোমার। মন্ত্রী মশাই হঠাৎ আমার বিবাহ নিয়ে পড়লেন কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমাকে যেভাবেই হোক এই মন্ত্রীর পেট থেকে কথা বের করতেই হবে। কি হলো গোপাল, হ্যাঁ কি ভাবছো? না মানে, খাম্বাজ কন্যা কি আমাকে বিবাহ করতে রাজি হবে? আমি তো ওনার থেকে বয়সে অনেক বড়। আরে কেন হবে না? খাম্বাজ কন্যার প্রথম বিবাহ ভেঙে গেছে, তাই খাম্বাজ রাজ তার কন্যার জন্য দ্বিতীয় পাত্র হিসেবে তোমাকেই চাইছেন। আমাকেই? কিন্তু কেন? আরে তুমি এত বুদ্ধিমান, তুমি যদি ওনার জামাই হও তাহলে তো আর ওনার কোনো চিন্তাই থাকবে না। আচ্ছা বেশ, তাহলে তুমি রাজি তো গোপাল? হ্যাঁ রাজি? হ্যাঁ, খাম্বাজ রাজ যখন চাইছেন তখন আমি কিভাবে আপত্তি করি বলুন। বাবা বাবা বাবা, তাহলে আমি আজকেই খাম্বাজ রাজকে বলে আগামীকালই তোমাদের বিয়ের বন্দোবস্ত করে নেবো গোপাল। আগামীকালই? আরে শুভ কাজে দেরি করে কি লাভ বলো? আচ্ছা গোপাল, তোমার কাছে আমার একটা ছোট্ট আর্জি আছে, তোমাকে কিন্তু রাখতে হবে। কি আর্জি মন্ত্রী মশাই? মানে দেখো দেখো, তোমার যদি খাম্বাজ কন্যার সাথে বিয়েই হয়ে যায়, হ্যাঁ, তবে তুমি তো পুরো খাম্বাজ সাম্রাজ্যটাই পেয়ে যাবে। তখন মহারাজের দেওয়া ওই 5 বিঘা জমি নিয়ে তুমি কি করবে বলো তো? হ্যাঁ, ও জমি তুমি আমায় দিয়ে দাও গোপাল। হ্যাঁ, ও জমিটা তুমি আমায় দিয়ে দাও। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এখন বুঝতে পারলাম এই মন্ত্রীর আসল উদ্দেশ্য আসলে কি। আমার তো মনে হচ্ছে আমার আর গিন্নির মধ্যে ঝগড়াটাই মন্ত্রী সৃষ্টি করেছে। এই জন্যই আজ সকাল সকাল আমার বাড়িতে এসে হাজির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার পুরো অঙ্কটা মিলে গেল। তবে আমার নামও গোপাল, আমাকে ঠকানো এত সহজ নয় মন্ত্রী মশাই। ভণ্ড মন্ত্রীর বিয়ে আমি পণ্ড করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ। কি গোপাল, হ্যাঁ রাজি তো? রাজি? এত সুন্দর প্রস্তাবে রাজি না হয়ে উপায় আছে বলুন? ব্যাস ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমি কালকেই তাহলে তোমার আর খাম্বাজ কন্যার বিয়ের ব্যবস্থা করছি। একদম, আপনি তো বললেন শুভ কাজে দেরি করতে নেই, তাই আর দেরি করে লাভ নেই মন্ত্রী মশাই। আহ, এতদিনে গোপালকে ফাঁদে ফেলতে পেরেছি। কি হলো কি মন্ত্রী, কোথায় তোমার গোপাল? এখনো আসছে না কেন? মানে বুঝতে পারছি না মহারাজ, এখনো কেন গোপাল আসছে না বুঝতে পারছি না। তবে তবে আমি বটা ঘটাকে দিয়ে খবর নিতে পাঠিয়েছি, এক্ষুনি হয়তো ওরা খবর নিয়ে চলে আসবে। আরে ওই তো বটা ঘটা চলে এসেছে। কে গোপাল কোথায়? গোপালটা তো বিয়ে করতে আসবেন না মন্ত্রী মশাই। এই রে, মাটি করেছে। কে মানে আসবে না মানে? হ্যাঁ, গোপাল দাদা বললো সে বিয়ে করতে আসবে না। পিতা, তাহলে আমার বিয়ে হবে না। আরে মা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কাঁদিস না কাঁদিস না। এই
কি হলো কি মন্ত্রী? তুমি যে বললে গোপাল বিয়ে করতে রাজি হয়ে গেছে, আমি তো তোমার কথা শুনে বিয়ের সমস্ত আয়োজন করলাম। এখন বিয়ে করতে আসবে না, এর মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। গোপাল নিজে আমাকে কথা দিল যে সে আপনার কন্যাকে বিয়ে করতে রাজি, আর আমাকে 5 বিঘা জমি দিতেও রাজি। গোপাল দাদা বললো সে বিয়েও করবে না আর জমিও দেবে না, কারণ ওই জমি নাকি গোপাল দাদা তার গিন্নির নামে করে নিয়েছে। জমিটা ওর গিন্নির নামে দিয়ে দিল? তাহলে এই বিয়ে হোক কিংবা না হোক তাতে আমার তো আর কোনো লাভই থাকলো না। যাই মানে কেটে পড়ি। মহারাজ, গোপাল যখন রাজি নয় তখন তো কিছু করার নেই। আমি তবে আসি, কেমন? পিতা, তাহলে আমার বিয়ে হবে না? দাঁড়াও মন্ত্রী। এই আমাকে আবার কেন ডাকে? হ্যাঁ বলুন। গোপাল আসেনি তো কি হয়েছে? তুমি তো আছো, তোমার সাথেই আমি আমার মেয়ের বিয়ে দেবো। না 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 না, এটা হতে পারে না। এটা হতে পারে না। আমার বাড়িতে গিন্নি আছে, এটা কিভাবে হবে? বিবাহ বিচ্ছেদ করে নেবে। তুমি তো বলেছিলে বিবাহ বিচ্ছেদ করা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ মানে বলেছিলাম, কিন্তু সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি একটু বোঝার চেষ্টা করুন রাজামশাই। কেন, তুমি কোন মাতব্বর শুনি? হ্যাঁ, তোমাকেই আমার মেয়েকে বিয়ে করতে হবে, নইলে আমি তোমাকে বন্দি করব। হ্যাঁ, কি গিন্নি তুমি? আমি? তোমার তো সাহস মন্দ নয়, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছো? মানে বিশ্বাস করো আমি এই বিয়ে করতে চাইনি, কিন্তু তোমাকে কে খবর দিল? আমি মন্ত্রী মশাই। গোপাল, তুমি? আরে আরে আরে, ওই তো আমার বর। বর, আমাকে ক্ষমা করে দাও। না না, তোমাকে ক্ষমা চাইতে হবে না। তুমি শুধু আমার সাথে আমার রাজ্যে ফিরে চলো। কি জামাই তুমি? আরে তোমাকে কে নিয়ে এলো? আমি মহারাজ। গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, চোখের সামনে এত বড় সর্বনাশ তো আর হতে দিতে পারি না, তাই সবাইকে নিয়েই চলে এলাম। পিতা, আমি আমার বরকে পেয়ে গেছি। আমি ওকেই এবার বিয়ে করব আর ওর সাথেই থাকবো। হ্যাঁ গোপাল, তুমি আজ আমায় জোর বাঁচালে গো, না হলে যে আমার কি হতো? এইরকম ভুল দ্বিতীয়বার করবেন না মন্ত্রী মশাই, তখন কিন্তু এই গোপাল আর আপনাকে বাঁচাবে না। আমি কথা দিচ্ছি, এই ভুল আমি আর কখনো করব না, কখনো না। তাহলে তো সমস্যা মিটেই গেল, কারুরই আর বিবাহ বিচ্ছেদ করতে হলো না। ধন্যবাদ গোপাল, অনেক ধন্যবাদ। আমার মেয়ের জীবনটা এইভাবে গুছিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ গোপাল, অনেক ধন্যবাদ। ঠিক আছে। ভগবানের কৃপায় এবছর শস্য বেশ ভালোই হয়েছে। সব জায়গায় শান্তি বিরাজ করছে, প্রজাদের মুখে হাসি। এই সব দেখে মন আমার বেশ প্রফুল্ল। হ্যাঁ মহারাজ, মা কালীর পুজোর সময় এসে গেল, এবার বেশ জাঁকজমক করে পুজো হবে। মহারাজ, এবার নতুন কিছু একটা প্রতিযোগিতা করলে ভালো হয়। সেটা তোমায় না বললেও চলবে গোপাল। আমাদের প্রতি বছর বিরাট আতশবাজি প্রতিযোগিতা হয়। সে তো জানি, আমাদের প্রত্যেকবার একঘেয়ে সেই তুবড়ি প্রতিযোগিতা। এখান থেকে বেরিয়ে যদি কিছু করা যায়। কি বোকার মতন কথা বলছো গোপাল? কালী পুজো বা দীপাবলিতে তুবড়ি প্রতিযোগিতা হবে না তো কি যোগব্যায়াম প্রতিযোগিতা হবে? এই হয়েছে না আপনাকে নিয়ে জ্বালা। কথাটা পুরো না শুনেই আপনি চেঁচামেচি শুরু করলেন। আগে ভালো করে শুনুন, তুবড়ি প্রতিযোগিতা দেখে না আমাদের চোখ পচে গেছে, বুঝলেন? এবার একটু নতুন কিছু দেখতে ইচ্ছা করছে। কথাটা গোপাল মন্দ বলেনি, এবার নতুন কিছু দেখতে মন চাইছে। আমি মায়ের পুজো শেষ করে সেই একঘেয়ে বসানো তুবড়ি প্রতিযোগিতা আর দেখতে চাইছি না মহারাজ। তাহলে ভাবো ও মন্ত্রী, সবাই মিলে ভাবো নতুন কি করা যায়। তাহলে শব্দবাজি প্রতিযোগিতা হোক, বেশ নতুন কিছু হবে। যার শব্দ জোরে হবে সে বিজয়ী হবে। তাহলে তো কানের দফা রফা। মহারাজ, এই চিন্তা যেন কার্যকর না হয়। মন্ত্রী বলেন শব্দবাজি, কানের দফা রফা। মন্ত্রী, তোমার মাথায় কি বুদ্ধি কম পড়েছে না হাঁটুর নিচে আটকে গেছে? তুমি জানো না আমি শব্দবাজি নিষিদ্ধ করে দিয়েছি? তুমি না মন্ত্রী। তাহলে নতুন কি ভাবি বলুন, আমার মাথায় কিছু আসছে না। শোনো, তোমরা একটা কাজ করো, তোমরা এমন একটা বাজি নিয়ে ভাবনা চিন্তা করো
যেটা পূর্বে কম আর চলবে বেশি। আর কাল আমি সবার কাছ থেকে এই ব্যাপারে শুনবো। বাহ, অসাধারণ ভাবনা। পূর্বে কম জ্বলবে বেশি, সবার মুখে দারুণ হাসি। মহারাজ হবেন খুশি, পূর্বে কম জ্বলবে বেশি। মন্ত্রী মশাই, এইভাবে তো আর চলা যাচ্ছে না। মহারাজ আপনাকেও তো খানিক কথা শুনিয়ে দিল। আমি মরছি নিজের জ্বালায়, নগেন আমার গোপ রেখেছে। যত সব, তোমাদের কি কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? আহা, আপনি চড়ছেন কেন? আমরা আপনাকে ভালোবাসি, তাই এই আক্ষেপের কথাগুলো বললাম। আমাদের কি ভালো লাগে যে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র একটা ভাঁড়কে তার রাজসভায় উচ্চ আসন দিয়ে বসিয়ে রেখেছেন। যে যার ভাগ্যে খায়, এতে আমার কিছু করার নেই। ভাগ্য তো একটা আছে, কিন্তু এখানে সময় একটা বড় বিষয়। রাশিচক্রের অবস্থান অনুযায়ী গোপালের এখন তুঙ্গে সব রাশিদের অবস্থান। সব রাশি মিলে মন্ত্রীমশাই আপনাকে গোপাল একেবারে সাঁড়াশি দিয়ে চেপে ধরেছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? আছে। এই অমাবস্যাতে একটা ভূত যজ্ঞ করতে হবে। সেই ভূত যজ্ঞে ভূতগুলোকে এক জায়গায় এনে ওদের বশীকরণ করিয়ে গোপালের পশ্চাতে লেলিয়ে দিতে হবে। মন্ত্রীমশাইকে বোকা বানিয়ে কিছু মোহর ট্যাঁকস্ত করা আমার ইচ্ছে। খরচ খরচা কিরকম? ভালোই। ভূতেদের বশীকরণ কি চারটিখানি কথা? কাজ কিন্তু হবেই, এ কথা আমি হলফ করে বলতে পারি। না, এখন খুব টানাটানির সময়। ধার বাকিটা হবে? ধার বাকিতে ভূত যজ্ঞ? হবে না মন্ত্রী মশাই, ভূতদের কি করে ধার বাকিতে রাখি? তবে থাকুক। এখন আমার অনেক খরচ আছে, আমি অন্যভাবে দেখছি। বলো তো, পূর্বে কম জ্বলবে বেশি কি সেটা? এইসব ভুলভাল কথা, বিজ্ঞানীর ভুল কথা। আপনি ভাবুন না, পূর্বে কম জ্বলবে বেশি এই বলে কিছু হয়? কিচ্ছু হয় না, কিচ্ছু না। দাহ্য সব জিনিস পড়ে আর সব জিনিসই জ্বলে, এর মধ্যে আর কম বেশি কি? ঠিক আমাদের বোকা বানানো। চলো কাল রাজসভায় এই নিয়ে কথা বলবো। এখন যে যার ঘরে যাই, রাত পোহালে বুদ্ধি ঠিক খুলে যাবে। বাহ, এই তো দারুণ একটা জিনিস দেখলাম বিজ্ঞানী। কিরকম? পূর্বে কম জ্বলবে বেশি। এটা দেখানোর জন্যই তুমি আমাকে তোমার গবেষণাগারে নিয়ে এলে? বাহ। তাহলে কালকের সভায় কি বলা হবে? বলা হবে ফুলঝুরি প্রতিযোগিতা। দীপাবলিতে যার ফুলঝুরি পূর্বে কম জ্বলবে বেশি, তাকেই পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, বাহ। ইহে মন্ত্রী, পূর্বে কম জ্বলবে বেশি এই নিয়ে কি কিছু ভাবলে? মহারাজ, পূর্বে কম আর জ্বলবে বেশি এই কথার কোনো ভিত্তি নেই। সব জিনিস সমানভাবে পূর্বে আর সমানভাবে জ্বলবে। কি বিজ্ঞানী? মন্ত্রী বলছে সব জিনিস সমানভাবে পড়ে আর সমানভাবেই জ্বলে। মহারাজ, আমার একটা কথা রয়েছে এই বিষয়ে। অবশ্যই। মন্ত্রী মশাইয়ের এই কথা আমি মানতে পারলাম না মহারাজ। আপনি বিজ্ঞানীর কাছে জানতে চেয়েছেন, কিন্তু আমি বিজ্ঞানীর হয়ে কথা বলছি। পূর্বে কম আর জ্বলবে বেশি বিজ্ঞানসম্মত কথা। বাবা গোপাল, তুমি এখন ভাড়ামি ছেড়ে বিজ্ঞান নিয়ে কথা বলবে নাকি? বাবা, কালে কত কি হলো, আরশোলাও পাখি হলো। মন্ত্রী মশাই, বিজ্ঞান আমাদের প্রতিদিনের জীবনেই আছে। কি বিজ্ঞানী, আমি কি সঠিক বলেছি? একদম শতকরা 100% খাঁটি কথা বলেছো মহারাজ। জলে ভেজা কাঠকে জ্বলতে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ভেজা কাঠ জলে অনেকক্ষণ ধরে আগুন হয় না, কিন্তু ধোঁয়া হয়। তার মানে তুমি কাঠ ভিজিয়ে কালী পুজোতে আনন্দ করবে? না, ফুলঝুরি জ্বালিয়ে আনন্দ করবে। আর তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? তোমার কথা আর আমি কিছুই বুঝতে পারছি না। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মন্ত্রীমশাই, আমরা ফুলঝুরি প্রতিযোগিতা করব। এমন ফুলঝুরি আমাদের বানাতে হবে যেটা অনেকক্ষণ ধরে জ্বলবে। হ্যাঁ, বুঝলাম। যার ফুলঝুরি যতক্ষণ জ্বলবে সেই প্রথম হবে, কি তাই তো? একদম সঠিক বুঝেছেন। রাশি রাশি ফুলঝুরি সেদিন জ্বলবে, সবার মনের পাপ মোম হয়ে গলবে। এই দেখো দিদা,
কেমন হয়েছে? খুব ভালো হচ্ছে। হ্যাঁ? আরে এটা তো আমাদের মাটির গুণ রে। গোপাল দাদু কখন আসবে? এই এসে যাবে। হ্যাঁ কিরে তোরা কি করছিস? এই তো দেখো কিরকম প্রদীপ বানাচ্ছি। বাবা বাবা বাবা, খুব ভালো হয়েছে। এবার আমার কথা শোন। এবার কালী পুজোর রাতে আমাদের রাজবাড়ির মাঠে এক অভিনব ফুলঝুরি প্রতিযোগিতা হবে। পূর্বে কম চলবে বেশি। সে আবার কি? পূর্বে কম জ্বলবে বেশি? গিন্নি, এটাই তো প্রতিযোগিতার দারুণ একটা ব্যাপার। যদি সহজভাবে বলি, যার ফুলঝুরি অনেকক্ষণ ধরে জ্বলবে সেই প্রতিযোগিতায় প্রথম হবে। তাহলে তো সবাই অনেক বড় বড় ফুলঝুরি বানাবে। দেখা যাক না কে কি বানায়। তবে আমি বানাবো একটা ছোট্ট পুচকি ফুলঝুরি। এটাই হবে আমার কামাল। এই বটা ঘটা, এবার মহারাজের আদেশ, এক অভিনব ফুলঝুরি প্রতিযোগিতা। পূর্বে কম জ্বলবে বেশি, এমন একটা ফুলঝুরি বানাতে হবে যেটা অনেকক্ষণ ধরে জ্বলবে। তাহলে এক কাজ করুন মন্ত্রী মশাই, একটা আখাম্বা ফুলঝুরি বানান, সেটা জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে। বলেছিস ভালো, বলেছিস ভালো। তাহলে তাই করি। আর একটা উপায় আছে জানিস বটা, বলবো? বল শুনি। যদি জিলিপির মতো ওই পেঁচালো ফুলঝুরি হয় তাহলে কিরকম হয়? বাহ, বেশ বলেছিস ঘটা। পেঁচ ছড়াতে অনেক সময় লাগে। এইরকম ফুলঝুরি বানাবে কে? আছে আছে, লোক আছে। আমাদের কাছে সব কিছু পাবেন, শুধু আমাদের খুশি করলেই হবে। ঠিক আছে ঠিক আছে, তোদের খুশি করে দেব। এই এখন বল আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, শুধু আমাদের কিছু মোহর দিলেই হবে। যা করার আমরাই করব। আমাদের এক চেনা জানা ওই আতশবাজির কারিগর আছে, তাকে গিয়ে বললেই হবে। তাহলে ওকে বলে আয়। তাহলে দিন দেখি আমরা চলে যাই। কি দেব? ওমা, মাঝে মাঝে আপনি কেমন যেন অন্যরকম হয়ে যান। সত্যি এমন না জানার ভান করেন না, ভালো লাগে না। হ্যাঁ ঠিক বলেছিস বটা। বুঝলাম, তোদের পারিশ্রমিক দরকার। কত? আপাতত আমাদের দুজনকে 6টা মোহর দিন, 4টে আমরা ভাগ করে নেব, আর 2টো আতশবাজির কারিগরকে দেব। সব সময় খালি মোহর আর মোহর। এই নে নে, দেখিস আমি যেন শেষ হাসিটা হাসতে পারি। হাসবেন হাসবেন, আপনি না হাসলে আমরা হাসবো কি করে? ঘটা, আমরা কাল সকালেই যাব, এসে বাকি পারিশ্রমিকটা নিয়ে নেব, আরো 4টে দিয়ে দেবেন, কেমন? পুরো জোঁক। ঠিক আছে, তাই দেব রে। যাক, আমাদের প্রতিযোগিতা এবার একটা রূপ পেল। হ্যাঁ, পূর্বে কম জ্বলবে বেশি। পূর্বে কম জ্বলবে বেশি, মহারাজ হবেন খুশি। আতশবাজি আকাশ জুড়ে, মাতবে হৃদয় নানান সুরে। সভাকবি বলেন সবে, মন সেদিনে চাঙ্গা হবে। সাধু সাধু সভাকবি, তুমি না থাকলে আমার সভা জমেই না। আসলে সভাকবির তো কোনো কাজই থাকে না, শুধু ছন্দ মিলিয়ে কখনো মন্দ কখনো গন্ধ লেখে, আর তো কোনো কাজই নেই। মেলাও দেখি কবি, দেখি ফুলের মিষ্টি গন্ধ। সভাকবির সাথে আপনার লাগিয়ে দিলাম দ্বন্দ্ব। বাহ গোপাল, তুমিও দেখছি কিরকম মেলাও ছন্দ। মন্ত্রী মশাই, আপনার গায়ে কেন পচা গন্ধ? আচ্ছা আচ্ছা, গোপালের কবিতার বিষয় সব সময় আমাকে নিয়ে হবে কেন? এই গোপাল তোমাকে খুব ভালোবাসে, সেটা বোঝো না? ভালোবাসা না ছাই, সব সময় পেছনে লেগেই আছে লেগেই আছে। অত ভালোবাসাতে আমার প্রবল সমস্যা হয় মহারাজ। ঠিক আছে ঠিক আছে, এবার আমাদের পূর্বে কম জ্বলবে বেশি নিয়ে এবার আমরা কথা বলি। আমি তো প্রস্তুত মহারাজ, আমি প্রস্তুত। এবারে এমন ফুলঝুরি জ্বালাবো যে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে। বাহ, শুনেও ভালো লাগলো। তবে আমি জিতবো, এটা আপনাকে আমি হলপ করে বলতে পারি। সে দেখা যাবে, কে জিতবে কে হারবে সে তখন বোঝা যাবে। গোপাল গোপাল, তোমাকে এবার আমি জিততে দেব না, এটা আগাম বলে দিলাম।
বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়? কিরে বটা ঘটা, আপনার কাজ হয়ে গেছে, জয় শুধু সময়ের অপেক্ষা। বলছিস? এই দেখুন মন্ত্রী মশাই, জিলিপি ফুলঝুরি যেমন পেঁচালো তেমন ঝাঁঝালো। চলবে বেশি, পুড়বে কম, এর পেঁচে পেঁচে দম। তাহলে বলছিস আমি জিতবো? তোদের এই কথা শুনি নাচতে ইচ্ছে করছে। দিদি দিদি দে, জিলিপি ফুলঝুরিটা হাতে ধরে দেখি দে। আপনি জিলিপি ফুলঝুরি হাতে ধরে দেখুন, এরকম বড় আর মোটা ফুলঝুরি কখনো দেখেছেন? তা তো দেখিনি। এবার একটা কাজ বাকি আছে, সেটাও তোদেরই করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? গোপাল কিরকম ফুলঝুরি বানালো সেটা তো আমাকে জানতে হবে। সেটাও হয়ে যাবে, ওদের বাড়িতে একবার ঝাঁকি দেব আর জেনে নেব। আজই এর জন্য এই নে তোদের সাম্মানিক। কাল বাদে পরশু কালী পুজো। গোপাল দাদু, পরশুর মধ্যে কালী মায়ের প্রতিমা সাজানো শেষ হয়ে যাবে? হ্যাঁ রে বাবা, সবকিছু নিয়ম মেনে হবে এবং ঠিক সময়ে হবে। কি গোপাল, নাতি নাতনিদের নিয়ে ঠাকুর সাজানো দেখতে এসেছো? ওরা ধরলো তাই দেখাতে নিয়ে এলাম। ও ভালো করে সাজাতে হবে কিন্তু, প্রদীপ দিয়ে সারা মা কালীর দালান ঝকঝক করবে। হ্যাঁ, ভূত চতুর্দশীতে 14টা প্রদীপ জ্বালাতে হয়। আমরা চতুর্দশীর দিন এখানে প্রদীপ দিয়ে সাজাবো। আরে এই পুজোটা তো তোদের যা ইচ্ছে তাই করবি। পুজোর পর রয়েছে আতশবাজি প্রতিযোগিতা। পুড়বে কম, জ্বলবে বেশি। না, উনি বাড়ি নেই। তোমাদের কি বলার আছে আমাকে বলো। হ্যাঁ, ওই একটু জানতে চাইছিলাম যে ফুলঝুরি প্রতিযোগিতায় কিরকম ফুলঝুরি বানাচ্ছে। ফুলঝুরি আবার কিরকম হবে? একটা তারে বারুদ মাখিয়ে রাখতে হয়, ব্যাস। হ্যাঁ। ও, তার মানে ওই পুরনো পদ্ধতির ফুলঝুরি, ও তো পূর্বে বেশি জ্বলবে কম। তাতে কি আছে, ওতেই যা হবার হবে। চল বোটা চল, যা জানার ছিল আমরা জেনে নিয়েছি। মুখ পোড়া দুটো, তার মানে আমরা কি করছি সেটা জানতে এসেছিল। হ্যাঁ, আজও আসুক, তারপর বোঝাবো। হ্যাঁ। পুটি, তুই যদি জিভ বার করিস কত বড় হবে? বার করে দেখা দেখি। এই দেখ, এই দেখ পুটি, কালী ঠাকুরের মতো জিভ বার করেছে। পুজো উৎসব মানেই হলো বাচ্চাদের আনন্দ। ওই দেখুন ওদের কি আনন্দ। আজ আমারও খুব আনন্দের দিন। প্রতি বছরের মতো মা আসছে, আর আমরাও মায়ের আবাহনে মেতে উঠেছি। কাল বাদে পরশু প্রতিযোগিতা। কি গোপাল, কি ভাবছো? কি আর ভাববো, যার ভাববার তিনিই ভাববেন, আমি কি? আমি তো নিমিত্ত মাত্র। সে কি গো গোপাল, হ্যাঁ তুমি দেখি কি রকম যেন কথা বলছো। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের কাছে হার মেনে নিলে? সে তো দেখা যাবে কালী পুজোর দিন রাত্রে। কালী পুজোর দিন রাতে গোপাল করবে কাত, বাচ্চারা সব মাতে, মন্ত্রী মশাইয়ের মাথায় হাত। গোপাল, তুমি কি ভাবছো? আমি কি আর ভাববো, ওই যে বললাম, যার ভাবনা সেই ভাববে। আমি পরশু শুধু আমার নাতি নাতনিদের নিয়ে ফুলঝুরি জ্বালাবো, পুড়বে কম, জ্বলবে বেশি। তুমি যখন ছিলে না, ওই মুখ পোড়া বটার ঘরটা এসেছিল গো। হ্যাঁ, তাই নাকি? বাহ, তার মানে তো সবটা জমে একেবারে ক্ষীর গিন্নি। ওরা কেন এসেছিল বলতো পুটি? আমরা কিভাবে ফুলঝুরি জ্বালাবো তার খবরাখবর নিতে। কি পচার লোক গোপাল দাদু। তা তুমি কি বললে গিন্নি? কি আর বলবো, বললাম ফুলঝুরি আবার কি রকম হবে, একটা তারে বারুদ মাখিয়ে রাখতে হয়। তাই শুনে বটার ঘটা বলে সেই পুরনো পদ্ধতি। হ্যাঁ, পুরনো পদ্ধতিতেই বাজি মাত হবে। কি বল তোরা? ঠিক। সবাই মায়ের কাছে শক্তি চেয়ে নাও।
মা যেন সবাইকে মনের ভেতর থেকে শক্তিশালী করেন। জয়। সবাইকে সুখী রেখো মা, সুখী রেখো। মা, এইবার প্রতিযোগিতায় জিতিয়ে দাও মা। আসছে বছর তোমাকে 7 নলি হার দেবো মা। মায়ের কাছে শুধু প্রতিযোগিতায় ওই জেতার জন্য ভিক্ষা চাইলেন মন্ত্রী মশাই, আর কিছু চাইবার নেই? ও সেনাপতি, সেনাপতি, গোপালকে হারানোর যা সুখ সেটা তুমি বুঝবে না। মন্ত্রীমশাই, আমিও আপনার জয়ের জন্য মায়ের কাছে ভিক্ষা চাইছি। দেখুন, এত লোকের চাওয়াতে আপনি এবার ঠিক জিতবেন। আপনার ফুলঝুরিটা দেখি। এই দেখো দেখো, কিরকম পেঁচালো ফুলঝুরি। বাহ, এ তো আপনার মাথার মধ্যে যেটা আছে ঠিক তার মতো দেখতে, তাই না সভাকবি? কি বলতে চাইছো? কার মতো দেখতে? জিলিপির মতো। আপনার মাথায় তো জিলিপির প্যাঁচ আছে, তাই আপনার ফুলঝুরিটাও ওই জিলিপির মতো। গোপাল, তুমি যা বলেছো একেবারে যথার্থ। এখন মধ্যরাত, কালী পুজো সমাপ্ত। তাহলে এখন আমাদের আতশবাজি প্রতিযোগিতা শুরু হবে। চলো চলো, সবাই মাঠে চলো। তাহলে এবার আমাদের শুরু হবে পূর্বে কম জ্বলবে বেশি। এবার আমাদের প্রতিযোগিতা শুরু হবে, যার জন্য সবাই এই মাঠে উপস্থিত। নাও নাও, সবাই নিজের নিজের ফুলঝুরি বার করো তো। এই দেখুন মহারাজ, এই দেখুন আমার কিরকম পেঁচালো ফুলঝুরি, ঠিক জিলিপির মতো। মন্ত্রীমশাই, ঠিক আপনার মাথার মতো। মানে কি বলতে চাইছো? আমি পেঁচালো? ওই দেখুন, আমি কোথায় বললাম যে আপনি পেঁচালো? আমি তো বললাম ফুলঝুরিটা আপনার মাথার মতো। নাও নাও, শুরু করো। আরে ঝগড়া বিবাদ পরে হবে, এখন শুধুই আনন্দ। সেনাপতি, বার করো দেখি তোমার ফুলঝুরি। এই দেখুন মহারাজ, আমার গদা ফুলঝুরি অনেকক্ষণ ধরে জ্বলবে। এটাও সেনাপতির মাথার মতো। তুমি কি কিছু বললে গোপাল? হ্যাঁ, না না, বললাম ওই সেনাপতির চেহারার মতো, বেশ স্বাস্থ্যবান। সবাই তো সবার ফুলঝুরি দেখালো, তোমারটা কোথায়? এই যে। কি, এই তো একটা ছোট্ট ফুলঝুরি। এটা সত্যিকারের পূর্বে কম জ্বলবে বেশি। সবাই যে যার মতো ফুলঝুরি বার করেছে। এবার তাহলে আমি পতাকা নাড়ব, আর পতাকা নাড়ার সাথে সাথেই সবাই নিজের নিজের প্রদীপ থেকে ফুলঝুরি জ্বালিয়ে নেবে। কি তোমরা প্রস্তুত? তাহলে এই পতাকা নাড়লাম। গোপাল আমার মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। ছি 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 ছি। গোপাল, গোপাল, দেখো দেখো আমার পেঁচালো ফুলঝুরি। আমার এই ছোট ফুলঝুরির তেজ দেখুন। কি ভেবেছিলেন? আমার জ্বলবে আর ফুস হয়ে যাবে। দেখুন দেখুন দেখুন। আরে আরে, সত্যি তো গোপালের ফুলঝুরিটা উঠছে কম, আমারটা তো শেষ হয়ে এলো। কি? আরে আরে আরে, এটা কি রকম হলো? গোপালের ওই মুচকে ফুলঝুরি জ্বলছে তো জ্বলছেই। যা, আমি হেরে গেলাম। আমিও হেরে গেলাম। কি মন্ত্রীমশাই, আপনার পেঁচালো ফুলঝুরির দম শেষ? এই দেখুন, আমারটা এখনো জ্বলছে, জ্বলছে তো জ্বলছেই। সবার ফুলঝুরি নিভে গেছে, শুধু গোপালের ফুলঝুরি এখনো জ্বলছে। তুমি তো জিতে গেলে গোপাল। এতে আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব বিজ্ঞানী। বিজ্ঞানী এমন একটা আরক বার করেছে যেটা ফুলঝুরির বারুদের সাথে মিশিয়ে দিলে ফুলঝুরি অনেকক্ষণ জ্বলবে। বাহ বাহ বাহ, এটা তো খুব ভালো একটা আবিষ্কার। এতে তো জ্বালানির খরচও কমবে। আমাদের কৃষ্ণনগরের ভাগ্য ভালো যে আমাদের এই রাজ্যে এমন একজন বিজ্ঞানী আছেন যিনি অসম্ভবকে সম্ভব করেন। মহারাজ, আমি আমার কাজ করে যাই, আর যতদিন বাঁচবো ততদিন মানুষের জন্য কাজ করে যাব। আর সাথে যদি গোপালের মতো বন্ধু পাই, তবে তো আমায় দেখে কে। দীপাবলি জমিয়ে দিয়েছে বিজ্ঞানী আর গোপাল। পূর্বে কম জ্বলবে বেশি। হায় কি কপাল। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।